আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস ক্র্যাক করার আজকের রোড ম্যাপে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ডাক্তার শামসুল আরিফিন। আমার সাথে যাদের আগে পরিচয় হয় নাই, আমি ৩৭তম বিসিএস এর ক্যাডার। আর আমি এখানে পিটিওর ফাউন্ডার এবং চিফ ইনস্ট্রাক্টর। তো যেহেতু আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেশনের মাঝখানে কোনো কমেন্ট নিব না। আগামীকাল তোমাদের সাথে আমার আরেকটা সেশন আছে, মাইন্ড ট্রেনিং। ওখানে তোমাদের যে পার্সোনাল যে কোয়েশ্চেনগুলো, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনগুলো আমি আনসার দিব। তোমরা আজকে এই শোকাহত একটা দিনে আমার ওয়েবিনারে আসছো। আর যেহেতু আমরা 28 তারিখের সেশনটা ক্যান্সেল করছি, তো সেই জন্য আমরা আজকে সেশনটা আমরা ক্যান্সেল করি নাই। তো এত কষ্ট করে যেহেতু আসছো, আমি বিশ্বাস করি যে তুমি পুরো মনোযোগ দিয়ে পুরো সেশনটা শুনবা। যদি শুনো তাহলে তোমার নিজের অনেক উপকার হবে। দেখো, যে বিসিএস এর প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীর যদি আমরা ক্যাটাগরি করি, তাহলে কি কি ক্যাটাগরি পাবো? আমাদের এখানে তো একটা ট্রেন্ড যে অনার্স কমপ্লিট করার পরে আমরা মোটামুটি বিসিএস এর জন্য একবার প্রস্তুতি নেই বা দিতে চাই। হ্যাঁ, এটা মোটামুটি একটা কমন প্র্যাকটিস। এখন ৪ লাখ যদি পরীক্ষা দেয়, ৩.৫ লাখ যদি পরীক্ষা দেয় বা ৩ লাখও যদি পরীক্ষা দেয়, তুমি যদি ক্যাটাগরি করো তাহলে ৩ রকম ক্যাটাগরি স্টুডেন্ট পাবা। ক্যাটাগরি এক হচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছে তাই আমি নিচ্ছি, এমনি কোন একটা চাকরি পেলে চলবে। ও কেন বিশেষ প্রস্তুতি নিচ্ছে সে জানে না, সবাই নিচ্ছে, বন্ধুরা নিচ্ছে, এই জন্য নিচ্ছে। ও একটা বাজার থেকে একটা গাইড কিনে নিয়ে আসছে। হ্যাঁ, ওরা বিশেষ দিবে, ভাল লাগে খুশিতে ঠেলায় ঘুরতে, এই জন্য সে পরীক্ষা দিবে। ক্যাটাগরি ২ যারা, ওরা বিসিএস প্রিলি নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, লিখিত নিয়ে ওদের তেমন চিন্তা ভাবনা নাই। আর ক্যাটাগরি ৩, এদের প্রিলি লিখিত নিয়ে সলিড প্ল্যান আছে। এই গ্রুপটার সংখ্যা খুবই ছোট। ক্যাটাগরি ১, যারা সবাই প্রস্তুতি নিচ্ছে তাই নিচ্ছি। এরা কি, এদের প্রধান টেনশন হলো ভাইবা নিয়ে। এবং প্রধান টেনশন হলো ফরেন ক্যাডারে তো ইংলিশে ভাইবা হবে, ওটা নিয়ে টেনশন। কিন্তু সে এখনো প্রিলি পাস করে নাই, সবাই প্রস্তুতি নিচ্ছে এই জন্য নিচ্ছে, এমন কোনোদিনও পাস করবেও না। কোন ক্যাডার ভালো হবে এটা নিয়ে তার প্রচুর টেনশন, কোনটা কোনটা ভালো হবে, হ্যাঁ, কোথায় পোস্টিং হবে, নিজের এলাকায় পোস্টিং হবে কিনা, পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়বো কিনা, অ্যাড্রেস ভেরিফিকেশন কেমনে করবো, এনআইডিতে আমার বানান ভুল আছে, উচ্চতা ঠিক নাই, আমার ওজন ঠিক নাই, এগুলো নিয়ে প্রচুর টেনশন করবে। কিন্তু ও আসলে কোনো পড়াশোনার মধ্যে নাই, ও সবাই প্রস্তুতি নিচ্ছে, এমনি নিচ্ছে। হ্যাঁ, তাইলে আরো দুটা কাজ করবে, যে কোথায় কোথায় কম টাকা দিয়ে পড়াটা যায় কিনা এরকম। হ্যাঁ, ফেসবুকে কোথাও কোথাও ফ্রি ক্লাস টাস হয়, হ্যাঁ, করে সেটা করান যায় কিনা, এগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে। ও কোনো প্রিলি পাস করবে না এবং যে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা ওর খুব কম। কারণ ও সবাই প্রস্তুতি নিচ্ছে এই জন্য নিচ্ছে, ওর কোনো প্ল্যান নাই। উদয় আসা ক্যাটাগরি ২, যাদের বিসিএস প্রিলি নিয়ে প্ল্যান আছে, লিখিত নিয়ে নাই। এই ক্যাটাগরিটা কি, ওরা বিসিএস এর গাইড বই পড়ে, বই বলতে গাইড বই বোঝাচ্ছি। হ্যাঁ, প্রচুর মুখস্থ করে, বুঝে পড়ে খুবই কম, মুখস্থ করে ফেলা ট্রাই করে। প্রিলির পড়াশোনাটা, পত্রিকা পড়ে না। যদি বলি তুমি এগুলো পত্রিকা পড়বা, তখন তার কোশ্চেন হলো পত্রিকার ভাই কি কি পড়বো। সে বিসিএস এর গাইড বইয়ের বাইরে অন্য কোনো বই পড়বে না। যদি বলি তুমি বিসিএস এর গাইড বইয়ের বাইরে কিছু ভালো বইটাই পড়ো, তার প্রশ্ন থাকে ভাইয়া বইগুলোকে মুখস্থ করতে হবে। এই ক্যাটাগরিটা, এরা মুখস্থ নিয়ে প্রচুর টেনশন করে। তাদের তাদের কাজই একটা মুখস্থ করতে হবে সবকিছু নিয়ে। এবং কমপ্লেন্ট হচ্ছে এত কিছু কিভাবে মুখস্থ করবো ভাই, পত্রিকায় মুখস্থ করতে হবে, পত্রিকায় কিভাবে ভাই মুখস্থ করবো, বিসিএস এর গাইড বইয়ের বাইরে যে বই পড়বো সেগুলোকে মুখস্থ করতে হবে। যদি তাকে ট্রান্সলেশন অনুশীলন করতে বলা হয়, তাহলে তার চিন্তা থাকে ট্রান্সলেশন সঠিক হয়েছে কিনা কেমনে বুঝবো। তাকে বলা হয়েছে প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য, ভুল শুদ্ধ এটা দেখতে বলা হয় না, তুমি জাস্ট ট্রাই করো, অনুশীলন করে যাও। হ্যাঁ, তার প্রধান টেনশন একটা ট্রান্সলেশন, এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ওর কাছে দুনিয়ার সবকিছু হলো ভুল অথবা শুদ্ধ, মাঝামাঝি কিছু নাই, প্র্যাকটিস বলে কিছু নাই। ট্রান্সলেশনের মধ্যে কোনো ভুল শুদ্ধ বলে না, 100% ভুল 100% শুদ্ধ বলে কিছু নাই। মানে ভাবানুবাদ করে, এক ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যায়। মূল ভাবটা কে কতটুকু কাছাকাছি যাইতে পারছে, 100% বলে এখানে কিছু নাই। এক ভাষা থেকে এক ভাষা 100% কখনো হবে না। হ্যাঁ, 100% ভুল 100% শুদ্ধ বলে এখানে কিছু নাই। কিন্তু ওদের টেনশন ওঠে নিয়ে ভাই ভুল হয়েছে নাকি শুদ্ধ হয়েছে। হ্যাঁ, ধরো একটা টপিক খুব কনফিউজিং, জিকের তথ্য নিয়ে কনফিউশন, এটা নিয়ে সে ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে গবেষণা করবে। এইটা সঠিক উত্তর কি হবে, অমুক বইতে ওটা লিখছে, তমুক বইতে লিখছে, অমুক ভাই এটা বলছে, তমুক ভাই এটা বলছে, আপনার এটা শুদ্ধ, ওর এটা ভুল। হ্যাঁ, এগুলো নিয়ে ওর সব টেনশন। এই গ্রুপটা, ওদের কাটা যাওয়ার সম্ভাবনা খুব কম। তবে ১০ম থেকে ১৬তম গ্রেডের কোনো একটা চাকরি সে পেয়ে যাবে। সেকেন্ড ক্যাটাগরি, যারা
প্রিলি নিয়ে প্রচুর প্ল্যান আছে, কিন্তু লিখিত নিয়ে কোনো প্ল্যান নেই। ওরা ওদের সমস্যাগুলো বলছে ওরা কি করে, এরা সাধারণত 10ম থেকে 16তম গ্রেডের কোন একটা চাকরি পাবে। এটা আমি আমার গত 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি, এটা দেখে আসতেছি আসলে। 3 নম্বর যে ক্যাটাগরি, যারা প্রিলিও লিখিত নিয়ে যাদের সলিড প্ল্যান, ওরা যে কোনো টপিক বিস্তারিত পড়তে চেষ্টা করে। মুখস্থ করা নিয়ে ওদের কোনো টেনশন নাই, এটা মুখস্থ হইলি কি হইলো না এগুলো নিয়ে তো মাথা ব্যথা নেই। সে নিয়মিত পত্র পত্রিকা পড়ে, পত্রিকার কি পড়তে হবে, মুখস্থ করতে হবে কিনা এইসব প্রশ্ন সে করে না, পত্রিকা নেই, যে নিউজটা ভালো লাগে সেটা পড়ে। বিসিএস এর গাইড বইয়ের বাইরে বই কিনে এবং পড়ে। মানে বই কিনতে বললে এটা বলে না ভাই এটাকে মুখস্থ করতে হবে, এত বই আমি কেন কিনবো, আমি ওগুলা কিনছি ভাই, আমি বই এত বই পড়তে পারবো না, এগুলো নিয়ে তারা কমপ্লেন করে না। বই নেই, সেটা থেকে যতটুকু পড়া যায় ততটুকু ওরা পড়ে। মুখস্থ নিয়ে ওদের চিন্তাটা কম থাকে, ওরা কনসেপ্ট ডেভেলপ করায় ওরা মনোযোগ দেয় বেশি, যে একটা জিনিস পড়লাম এটা বুঝলাম কিনা, এটা আমি এক পেজ লিখতে পারবো কিনা, জিনিসটা কি বলতেছে এখানের মধ্যে, এইদিকে ওদের মনোযোগ বেশি থাকে। প্রয়োজনীয় তথ্যপত্র নোট করে রাখে, আমাদের জনসমুদ্রের ডেটা, অর্থনৈতিক সমীক্ষা ডেটা, বাজেটের ডেটা, হ্যাঁ আশেপাশে কি করতেছে বিভিন্ন ডেটাগুলো এরা ডেটা খাতার মতো নোট মোটামুটি করে রাখে। প্রয়োজন তথ্যপত্র সব নোট করার দরকার নাই। সেদিন আমাকে একটা স্টুডেন্ট মেসেজ দিল যে ভাই আমি বাংলা ব্যাকরণ তো এত সুন্দর করে নোট করছি, এটা কেমন হয়েছে। আমি জিনিসটা খুব একটা ভালো হয় নাই, কারণ বাংলা ব্যাকরণ এটা যে কোনো বইতে পাওয়া যায়, আমাদের লেকচার বুকও আছে, এটা তুমি নোট করে এত সময় নষ্ট করে ঠিক হয় নাই, এত সময় নষ্ট করার টাইম নেই। সেই জিনিস তুমি নোট করবে যেটা তুমি ছড়ানো ছেটানো কোথাও গুছানো নাই, সেটা তুমি নোট করতে পারো। সবকিছু তো নোট করার প্রয়োজন নেই আসলে, অনেক সময় নষ্ট হবে এগুলোতে। তাহলে এর প্রয়োজনীয় যেটা দরকার তথ্যগুলো ছড়ানো ছেটানো সেগুলো নোট করে রাখে, এবং এটা নিয়মিত ট্রান্সলেশন প্র্যাকটিস করে। তুমি বলবো আপনি ট্রান্সলেশনের কথা আবার কেন বলতেছেন? কারণ বিসিএস প্রস্তুতিতে একটা বড় অংশ হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিসের উপরে। কারণ তোমার ইংলিশে ট্রান্সলেশন থেকে আসবে তোমার 50 নম্বর, এসে রাইটিং হলো 50, তাইলে এই যে 100, এই 100 পুরোপুরি তোমার ডিপেন্ড করবে। কারণ তুমি যখন পত্রিকার এডিটোরিয়াল প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিস করতে করতে তোমার এসে রাইটিং এর উপর ক্যাপাসিটি বাড়বে। এই 100 নম্বর ডিপেন্ড করে মোটামুটি ট্রান্সলেশন প্র্যাকটিস করার উপরে, এবং বাংলাতেও ট্রান্সলেশনের উপর আরো নম্বর আছে। তাহলে দেখো ট্রান্সলেশনের উপরে, শুধুমাত্র ট্রান্সলেশন প্র্যাকটিসের উপরে মোটামুটি 130 নম্বরের মতো নির্ভর করতেছে। আরো বেশি আমি বলবো, এই জন্য বলবো কারণ পত্রিকা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে করতে ওর দুনিয়ার নানা টপিকের উপরে ওর একটা দখল প্রতিষ্ঠা হবে, ওর আইডিয়া জেনারেট হবে। তাইলে আসলে 120-30টা আরো বেশি আমি বলবো, যারা রেগুলার যারা পত্রিকার ট্রান্সলেশন যারা প্র্যাকটিস করে, হ্যাঁ কম্প্রিহেনশন ভালো করার চান্স তার বাড়বে, এদের ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্যাডার যদি নাও যদি হইতে পারে, সে অ্যাটলিস্ট নন ক্যাডার কোনো জব হলে সে পাবে, কিংবা নবম গ্রেডের কোনো একটা জব সে পাবে। সেটা হইতে পারে কোনো সরকারি ব্যাংক হইতে পারে, সেটা তোমার পিএসসির আন্ডারে যে কোনো পরীক্ষায় নবম গ্রেডের কোনো জব একটা সে পাবে। সে যারা লিখিত নিয়ে তাদের প্ল্যান থাকে, ওরা ক্যাডার না হলেও অ্যাটলিস্ট নন ক্যাডার জব পাবে সে, ওরা না পারে নবম গ্রেডের কোনো জব পাবে সে, সেটা পেট্রো বাংলা হইতে পারে, গভর্নমেন্ট ব্যাংক হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, নবম গ্রেডের জব এরা পাবে যারা শুরু থেকে লিখিত নিয়ে চিন্তা ভাবনা করে। এবং আমার এক্সপিরিয়েন্স বলে যে এদেরই তোমার এখন যেই কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন ভালো করার চান্স এদেরই সবচেয়ে বেশি। তো আমার আজকে যে গাইডলাইনটা এটা সাজানো হয়েছে তৃতীয় ক্যাটাগরিকে টার্গেট করে। তবে হ্যাঁ, যারা প্রিলি পাস করতে চাই কিন্তু ক্যাডার হতে চায় না, ওরা ওদের মতো করে সাজেশনটা গোছা নিতে পারবে। যেমন বিসিএস এর ছাড়া অন্য যে চাকরিগুলো, অন্য চাকরিগুলোর মধ্যে তোমার চাকরি বইয়ের বাইরে আসলে তেমন কিছু পড়ো, গাইড বইয়ের বাইরে তেমন কিছু পড়া লাগে না। আমি যদি ধরি প্রাইমারি বা আদার যে জবগুলো, হ্যাঁ এখানে আসলে মোটামুটি তোমার ওই চাকরির জন্য যে গাইড বই আছে এগুলো মোটামুটি পড়লে হয়ে যায়, যেহেতু ওখানে রিটেনে খুব বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই, অধিকাংশ চাকরিতে রিটেন নাই। ব্যাংকে তোমার লিখিত পরীক্ষা হয়, কিন্তু এর বাইরে অধিকাংশ চাকরিতে লিখিত নেই, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। তাহলে এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় তুমি তো এখানে গোল অ্যাভয়েড করবা, তাহলে এখানে আসলে তোমার কোনো কিছু অনেক বেশি কনসেপচুয়াল লিখতে হবে এরকম কোনো প্যারা নাই। হ্যাঁ, যে সকল পরীক্ষায় লিখিত আছে সেখানে তুমি ইউজুয়ালি একটু বইটা পড়তে হবে। কেন পড়তে হবে? তুমি যখন 100 পেজ পড়বা তখন 1 পেজ বানায় লিখতে পারবা। এখন যে 100 পেজ পড়ে নাই সে 1 পেজ বানায় কিভাবে লিখবে? আমরা যে বলি ভাই আমি তো কি লিখতে পারতেছি না, যে আমার তো আসলে লেখা আসে না, লেখা আসবে কোত্থেকে? আগে তো 100 পেজ পড়তে হবে কোনো একটা টপিকের উপরে, তাহলে না 1 পেজে লিখতে পারবে। তো যে সকল পরীক্ষা লিখিত ভিত্তিক, বিসিএস এর মতো এত লিখিত কোনো পরীক্ষায় নাই। এখানে 900 নম্বরের লিখিত পরীক্ষা হয়, অন্য কোনো চাকরি পরীক্ষায় এরকম লিখিত এত নম্বর কোথাও নাই। এই জন্য এখানে আসলে বিসিএস এর গাইড বইয়ের বাইরেও আরো বইটই পড়তে হয়।
তোমরা এখানে যারা জয়েন করছো আমার সাথে, বিসিএস নিয়ে, বিসিএস তোমাদের কি, এটা কি ড্রিম নাকি তোমাদের বিসিএস নিয়ে কোনো প্ল্যান আছে? যাদের ড্রিম তারা লাইক দাও, হ্যাঁ, আর যাদের প্ল্যান আছে তোমরা হচ্ছে যে লাভ দাও। ড্রিম আর প্ল্যানের মধ্যে পার্থক্য আছে। ড্রিম আমরা অনেক কিছু নিয়ে দেখি এবং ড্রিমের জন্য আমরা নট নেসেসারি যে প্রচুর আমরা চেষ্টা করতে হবে, হ্যাঁ, আমরা কল্পনা করতেছি আমি ওটা হয়ে গেছি এরকম করতেছি, হ্যাঁ, কিন্তু ওটা নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। অনেক কিছু নিয়ে ড্রিম থাকে আমাদের, হ্যাঁ। তো যদি বলি যে আই হ্যাভ এ প্ল্যান, তার মানে তখন তুমি ওটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেগুলো তুমি করবা। তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে কিন্তু। চলো, যাদের প্ল্যান আছে তাদের জন্য আজকে সেশনটা। আসো, যারা 51 বিসিএস দিবা, শুভ বলল ওর প্রথম বিসিএস, তোমাদের জন্য যে কাজটা, বিসিএস এর সিলেবাস প্রিন্ট করে কয়েকবার পড়বা, একবার না 2 থেকে 3 বার পড়বা। পিএসসির ওয়েবসাইটে ঢুকলে bpsc.gov.bd, অথবা যদি গুগলে সার্চ দাও নতুন সিলেবাসটা, নতুন যে সিলেবাসটা পিএসসির ওয়েবসাইটে পাবা, bpsc.gov.bd ওয়েবসাইটে গেলেই তুমি পেয়ে যাবা, অথবা গুগলে সার্চ দিলো বিসিএস সিলেবাস লিখলেই তুমি নতুনটা তুমি হচ্ছে যে দেখবা। এটা প্রিন্ট করবা, করে দাগা দাগা পড়বা, কোথায় কি আছে মুখস্থর মতো করে ফেলবা, যে কোন কোন টপিক সিলেবাস আছে, কি কি আছে, হ্যাঁ। যখন সিলেবাসটা মাথায় থাকবে তুমি পড়তে বসলে, তখন তুমি আচ্ছা এটা সিলেবাসে এত নম্বর আছে। দেখো, অনেকের মনে হইতে পারে যে আপনি এখানে প্রিন্ট করে কেন লিখে, আমি সফট কপি হচ্ছে আমি দেখবো না। এখানে তুমি প্রিন্ট করে পড়াটা ভালো হবে, কাগজ এরকম কলম দিয়ে দাগায় দাগায় পড়বা, এখানের মধ্যে দাগায় দাগায় গোল্লা দিবে এরকম, হ্যাঁ, কোন কোন জিনিস তোমার এখানে আসে, তাহলে তোমার ইমপ্রেশন ক্রিয়েট হবে, জিনিসটা তোমার মনের মধ্যে গেঁথে যাবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এরপরে যে কাজটা করবা, 35তম থেকে 49তম বিসিএস পর্যন্ত, তার মধ্যে 39, 42, 48, 49 এগুলি স্পেশাল বিসিএস, হ্যাঁ। এখানে জেনারেল টপিকের উপর 100 নম্বরের প্রশ্ন সলভ করবা। তাহলে 35তম থেকে 49তম বিসিএস পর্যন্ত, যার মধ্যে আবার 4টা ছিল স্পেশাল, তার মানে ওখানে তুমি জেনারেলে 100 নম্বর করে তুমি প্র্যাকটিস করবা। কারণ ওই যে 49 ছিল শিক্ষকদের জন্য, তাদের বিষয়ভিত্তিক 100, আর 39, 42, 48 ছিল ডাক্তারদের জন্য। ওই মেডিকেলের 100 নম্বর সলভ করা লাগবে না, জেনারেল 100 নম্বর তুমি সলভ করবা। তাহলে 35তম থেকে 49তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রিলি হয়েছে সেগুলো যে কোনো জব সলিউশন হইতে পারে, আমাদের পিটু একাডেমির ওয়েবসাইট থেকে হইতে পারে, 2 থেকে 3 বার ব্যাখ্যা সহ সলভ করবো। ভাই 2 থেকে 3 বার কেন করব? যাতে করে প্রশ্নগুলো তোমার মনের মধ্যে গেঁথে যায় যে কেমন টাইপের প্রশ্ন আসে বিসিএস নিয়ে, তখন বেহুদা টেনশনগুলো তোমার কম হবে। তুই 35তম থেকে 49তম প্রশ্ন সলভ করতে গিয়ে তোমার মনে হবে যে এখানে তো 60% প্রশ্ন সবার আসলে পারা উচিত, ইজি প্রশ্ন হয়তো আসে 60%-এর মতো, তাহলে মানুষ কেন পারে না? ওই প্রশ্নগুলো যত বেশি তুমি সলভ করো তত বেশি তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। এখানে দেখো, আজকে তোমরা আমার সাথে, আজকে 30 ডিসেম্বর 2025 সালে জয়েন করছো, তোমরা পরীক্ষা দিবে এখানে মোটামুটি আমাদের 51তম বিসিএস। যদি 2026 সালে, না 2026 সালে হওয়ার সম্ভাবনা নেই, কারণ নভেম্বর 1 তারিখ যদি সার্কুলার দেয়, তাহলে আল্লাহ যদি বাঁচা রাখে আমাদেরকে, তাহলে আমরা 2027 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা 51তম বিসিএস দিব, হ্যাঁ। যদি তোমার 1 নভেম্বর 2026 সালে যদি সার্কুলার দেয়, তাহলে মোটামুটি 2027 সালের ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা 51তম বিসিএস দিব। হাতে মোটামুটি 1 বছর 2 মাসের মতো সময় আমাদের। তার মানে আমরা বলতে পারি যে আমরা এখন আর্লি বার্ড। তো এই আর্লি বার্ডদের প্রস্তুতি আর যারা শেষ সময় প্রস্তুতি নিবে, দুজন প্রস্তুতি সেম হবে না। এই জন্য আমার ক্লাস ব্যাচের জন্য যে ওয়েবিনার গুলো, বা প্রিলি 2 মাস বা 3 মাস আগে যে ওয়েবিনার, আজকের ওয়েবিনার, দুটোর কন্টেন্ট সেম হবে না, প্ল্যান দুটো সেম না। আসো, কেন সেম না? তার আগে আমরা প্রিলি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি। আগে বাংলা এবং ইংরেজি 35 করে 70 নম্বর ছিল। এখন 51তম বিসিএস থেকে, মানে সামনে যে 50তম বিসিএস হবে, এখান থেকে সিলেবাসটা মডিফাই করছে পিএসসি। বাংলা 35-এর মধ্যে 30 নিয়ে আসছে, ইংরেজি 35 থেকে কেটে 30-এ নিয়ে আসছে, তাহলে এখানে এখন 60 নম্বর হয়ে গেছে। তাহলে দেখো, এই 5 কম ফেলে এগুলো কোথায় নিয়ে গেছে, এগুলো আমরা দেখবো। বাংলাদেশ বিষয়গুলিতে আগে ছিল 30, এখন 5 কমায় 25 করে ফেলছে। আন্তর্জাতিকে আগে ছিল 20, এখন 25 করে ফেলছে। তাহলে আন্তর্জাতিকে 5 নম্বর বাড়াইছে, বাংলাদেশে 5 নম্বর কমাইছে, এটা ইকুয়ালে রাখছে। তাহলে এখন জিকে আগের মতো 85 আছে। আসো, এই যে বাংলা থেকে কমায় 5 নম্বর কমাইলো, ইংরেজি থেকে 5 নম্বর কমাইলো, ও 10 নম্বর নিয়ে গেছে ম্যাথ মেন্টালে 5 নম্বর বাড়াইছে, নৈতিকতা সুশাসনে 5 নম্বর বাড়াইছে। তাহলে বাংলা ইংরেজি থেকে, বাংলা সাহিত্য থেকে এবং
ইংরেজি ব্যাকরণ থেকে 5 নম্বর করে কমায়া গণিতে বাড়াইছে 5, নৈতিকতাতে বাড়াইছে 5, 200 নম্বর ঠিকই আছে। ওকে, এটা নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন যে গণিতে নম্বর বেশি থাকলে সায়েন্স ফ্যাকাল্টির লোকজন সুবিধা বেশি পায়, এরকম একটা কথা প্রচলিত আছে। এটা হয়তো হয়তো কিছুটা ক্ষেত্রে ট্রু হতে পারে ব্যাপারটা, কারণ এখানে তো একদম কাঁচা নম্বর, যে এখানে তো তোমার কোনো আসমান থেকে প্রশ্ন নাজিল হওয়ার চান্স খুবই কম, প্র্যাকটিস করলে তুমি পারবা। এখন যেহেতু এটা সিলেবাস, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাহলে আমরা যারা আর্টস কমার্স থেকে যারা আছি তারা এখন এইটা নিয়ে আসলে রাগ করলে চলবে না যে এখন তো গণিত মানুষের দক্ষতাতে 35 করে দেয়াতে সায়েন্সের জন্য সুবিধা একটু বেড়ে গেছে, তাহলে তোমার প্রস্তুতি ওইভাবে তোমার চেঞ্জ হবে। সিলেবাস যেহেতু এটা তুমি চেঞ্জ করতে পারতেছো না, তাহলে এই সিলেবাস তোমাকে যদি মেনে নিতে হয়, তাহলে এই অনুযায়ী তোমাকে এখন প্ল্যানটা তোমাকে সাজাইতে হবে। আসলে আমরা এখন লিখিত পরীক্ষার সিলেবাসে যাই। লিখিত আমরা জানি এখানে জেনারেল ক্যাডার, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার এবং বোথ ক্যাডার, মানে যারা জেনারেলও দিবে যারা টেকনিক্যালও দিবে। জেনারেল ক্যাডার মানে হচ্ছে যে ক্যাডার গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করলেই হবে। কোনগুলো? এই যে ফরেন, অ্যাডমিন, পুলিশ, অডিট, ট্যাক্স, কাস্টম, হ্যাঁ, সমবায়, এই ক্যাডারগুলো 14টা ক্যাডার, এগুলো জেনারেল ক্যাডার। যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করলে পরীক্ষা দেওয়া যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলা থেকে পাস করছে, ইতিহাস থেকে পাস করছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে পাস করছে, যেই সাবজেক্ট থেকে পাস করুক না কেন, গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে বা যারা ডিগ্রি পাস করছে পড়ছে, ওরা যে মাস্টার্স করে 2 বছরের, তাহলে ওরা দিতে পারবে। এগুলো বলে জেনারেল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার কোনটা? একজন ডাক্তার হেলথ ক্যাডারের জন্য পরীক্ষা দিবে, একজন ইঞ্জিনিয়ার তার নিজের ক্যাডারের জন্য পরীক্ষা দিবে, একজন বাংলা থেকে পড়ছে সে বাংলা লেকচারের পোস্টের জন্য পরীক্ষা দিবে, রাষ্ট্রবিজ্ঞান তার লেকচারের জন্য পরীক্ষা দিবে, বটানি থেকে পড়ছে সে তোমার হচ্ছে যে বন বিভাগে পরীক্ষা দিবে। এগুলো হলো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। আর বোথ ক্যাডার যারা কারা? বোথ ক্যাডার মানে কি? তো একজন ইঞ্জিনিয়ার সে জেনারেল ক্যাডার গুলোর জন্য ট্রাই করবে, এই 14টা ক্যাডার, আবার তার নিজে টেকনিক্যাল ক্যাডার এগুলোর জন্য ট্রাই করবে, এরা বলে বোথ ক্যাডার। তাহলে আসো এইখানে সিলেবাসটা কি? জেনারেল ক্যাডার হোক, টেকনিক্যাল হোক, বোথ ক্যাডার হোক, যেখানে পরীক্ষা দিবে দিক, লিখিত পরীক্ষা 600 নম্বর সবার জন্য একই। কোন 600? ইংরেজি 200, গণিত 100, বাংলাদেশ বিষয়গুলি 200, আন্তর্জাতিক 100। এই 600 সবার জন্য সেম। জেনারেল ক্যাডারের পরীক্ষা দাও, আর শুধু জেনারেল, শুধু টেকনিক্যাল, বোথ যেখানে দিবা দাও, এই 600 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে সবাইকে। এখন যারা শুধু জেনারেল ক্যাডার, জেনারেলের যে 14টা ক্যাডার আছে, ফরেন, অ্যাডমিন, ট্যাক্স, অডিট, কাস্টম, হ্যাঁ, তোমার পোস্টাল, ইনফরমেশন ক্যাডার, ফুড ক্যাডার, এবং 14টা ক্যাডার যারা পরীক্ষা দিবে তাদেরকে এই 600 নম্বরের সাথে তাকে বিজ্ঞান আইসিটি 100 আর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র 200। তাইলে কি হইলো, যে 600 কমন, যে 600, সেই 600 সাথে বিজ্ঞান দিতে হবে আর বাংলা প্রথম দ্বিতীয় পত্র দিতে হবে। তাহলে এই 300 আর আগের 600 সব মিলে কত হলো? 900 হয়ে গেল। যে শুধু টেকনিক্যালের পরীক্ষা দিবে তাকে এই 600 তো দেওয়ার লাগবেই। এই 600 এর সাথে বাংলা দিবে 100, 700, আর নিজের পোস্ট রিলেটেড 200। পোস্ট রিলেটেড মানে কি? যে ডাক্তার তার জন্য মেডিকেল সায়েন্স, যে সিভিল ইঞ্জিনিয়ার ওর সিভিলের উপর 200, যে বাংলা থেকে পড়ছে ওকে বাংলা যে অনার্সে 4 বছর যে পড়ছে সেখানে 200, ইংরেজি থেকে যে পড়ছে ওর ইংরেজির উপর 200, যে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের উপর 200, যে ফিজিক্স থেকে পড়ছে ফিজিক্সের উপর 200। এটা হচ্ছে পদ সংশ্লিষ্ট বিষয়। তাহলে 600 নম্বর সবার জন্য সেম। 600 নম্বরের সাথে নতুন করে এই 300, তাহলে কত হইলো? 900 হইলো। তাহলে যারা শুধু জেনারেল তারাও 900, যারা শুধু টেকনিক্যাল তারাও 900, আর যারা বোথ ক্যাডার, যারা বোথ ক্যাডার তারা এই 600 তো দেওয়া লাগবেই, এটা কমন দেওয়া লাগবে, এই 300 দেওয়া লাগবে, হয়ে গেল 900, এই 300 দেওয়া লাগবে, হয়ে গেল 1200। যারা বোথ ক্যাডারের পরীক্ষা দিবে ওরা 1200 নম্বরের জন্য পরীক্ষা দিবে রিটেনে। ক্লিয়ার? ওকে, তোমাদের রিটেন নিয়ে গতকাল একটা ওয়েবিনার হয়েছিল, তো আজকে আমরা মূলত প্রিলি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা একটু জেনে নেই, ওই যেটা প্রশ্ন তোমাদের বলছিলাম যে আর্লি বার্থডে প্রস্তুতি আর শেষ সময় প্রস্তুতি দুটা সেম না। দেখো, প্রিলিও লিখিত পরীক্ষার কিছু কমন টপিক আছে, টপিকগুলো আমরা দেখি। তুমি প্রিলির জন্য বাংলা ব্যাকরণ 15, সাহিত্য 15, এই যে 30 নম্বর প্রস্তুতি নিচ্ছ, এই 30 নম্বর প্রস্তুতিতে লিখিত তোমার 60 নম্বর প্রস্তুতি হয়ে যাবে বাংলার। বাংলা প্রথম পত্রের 100-র মধ্যে
60 নম্বর কাভার হয়ে যাবে। ব্যাকরণে 30, সাহিত্যের তোমার শর্ট কোশ্চেন 30, 60 নম্বর কাভার হয়ে গেছে বাংলায়। ইংরেজি তুমি প্রিলির জন্য যে গ্রামারটা পড়বা, প্রিলির জন্য 15 নম্বরের যে গ্রামার পড়বা, আগে 20 ছিল এখন 15, যে গ্রামারটা পড়বে এই গ্রামারটা পড়লে লিখিত পরীক্ষা গ্রামার 30 তোমার কাভার হয়ে যাবে। লিখিত পরীক্ষায় যে কম্পিটিশন আসে সেখানে গ্রামার থেকে 30 নম্বর, তাহলে এটা কাভার হয়ে গেল। তুমি প্রিলির জন্য যে ম্যাথটা করবা 35 নম্বর, ওটা রিটেনে 100 নম্বর কাভার হয়ে যাবে। রিটেনে ম্যাথ 50, মেন্টাল 50। প্রিলির জন্য মেন্টাল যা কিছু পড়তেছো ওটা রিটেনের জন্য কাভার হয়ে যাবে। প্রিলির জন্য যে ম্যাথগুলো করতেছো সেগুলো তুমি যে ডিটেলসে যদি করো প্রবলেমগুলো, তাহলে তোমার লিখিতের জন্য ম্যাথ একসাথে তুমি করে ফেলতে পারবা। আসো বিজ্ঞান এবং আইসিটি, বিজ্ঞান এবং আইসিটি প্রিলির জন্য তুমি যে 30 নম্বরের জন্য পড়তেছো, তুমি যদি ডিটেলসে যদি পড়ো সবকিছু বুঝে বুঝে ভালো করে যদি পড়ো, লিখিত 100 নম্বর তোমার কাভার হয়ে যাবে ডিটেলসে যদি তুমি পড়ো। ভূগোল ও পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রিলিতে 10, এটা লিখিত পরীক্ষা বাংলাদেশ বিষয়াবলী 10 নম্বর কাভার করবে। এখানে এই টপিক থেকে 10 নম্বর কাভার করবে। বাংলাদেশ বিষয়াবলীতে টোটাল 200 লিখিত, সেখানে 10 নম্বর হচ্ছে এই টপিকটার উপরে। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলী প্রিলির জন্য যে তুমি পড়বা, এই প্রিলির প্রস্তুতি দিয়ে লিখিত 40 কাভার হবে কনসেপচুয়াল পার্টে তোমার এখানে। এছাড়া জাতিসংঘের উপরে আরো কিছু জিনিস তোমার কাভার হবে। রিটেনে আন্তর্জাতিক 100 নম্বর, সেখানেও 40 নম্বর তুমি প্রিলির সময় যদি ইন ডিটেলস পড়ো তাহলে কাভার হবে। বাংলাদেশ বিষয়গুলিতে ইতিহাস টপিকে 47 থেকে 71, সংবিধান, বাংলাদেশের অর্থনীতি এবং সম্পদ, সম্পদ বলতে আমাদের শিল্প সম্পদ, বনজ সম্পদ, হ্যাঁ, আমাদের প্রাণীজ সম্পদ, এই টপিক যদি ভালো করে যদি পড়ো তাহলে প্রিলিতে 10 নম্বর কাভার হবে। প্রিলি বাংলাদেশ বিষয়গুলিতে টোটাল নম্বর হচ্ছে 25। সেই 25-এর মধ্যে তোমার অর্থনীতি থেকে তুমি অর্থনীতি, সম্পদ, সংবিধান এবং ইতিহাস থেকে 47 থেকে 71, এই 4টা টপিক যদি ভালো করে পড়ো তাহলে 10 কাভার হবে প্রিলিতে। এই টপিকগুলো দিয়ে রিটেনে বাংলাদেশ বিষয়াবলী 200-তে 60 নম্বর কাভার হবে। তাহলে দেখো, যারা আর্লি বার্ড প্রস্তুতি যারা নিবা, মানে এখন থেকে যারা 51তম বিসিএস প্রস্তুতি শুরু করবা, তুমি প্রিলির এই 155 নম্বরের সাথে রিটেনে 400 নম্বর প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। কেন? কারণ হচ্ছে প্রিলির পরে রিটেনের জন্য মাত্র 2 মাস সময় থাকে। ম্যাথ ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য তো তোমার তো 20-25 দিন লেগে যাবে। এক চ্যাপ্টার করে যদি ম্যাথ করো ডেইলি, তাও তো 20-25 দিন লাগবে। তাহলে 2 মাসে কিভাবে তুমি প্রস্তুতি নিবা? তাহলে ভাইয়া যারা নভেম্বর ডিসেম্বরে যারা প্রস্তুতি নেই বা অক্টোবর প্রস্তুতি নেই, ওর সময় তো ওর কিছু করার নাই। ওর তো ওর সময় রিটেন কেন্দ্রিক প্রস্তুতি নিতে পারবে না, সম্ভব না সেটা, সেজন্য সে নিবে না। কিন্তু যারা এখন থেকে প্রস্তুতি শুরু করবে 1 বছর সময়ে, ওরা এখন রিটেন সহ প্রস্তুতি গুছাই ফেলবে। ক্লিয়ার? তুমি যদি আবার আমার সাথে যদি আগামী আমরা জুন মাসে যদি আমার সাথে ওয়েবিনার করো, তখন আমি হয়তো কিছুটা বলবো রিটেন কিছু আগে রাখার জন্য, অ্যাটলিস্ট তোমার ম্যাথমেটিক্যাল আগে রাখার জন্য, ইংলিশে কিছু আগে রাখার জন্য। কিন্তু যারা নভেম্বর থেকে শুরু করবে, মানে যারা 2026 সালের নভেম্বর থেকে 51তম প্রিলি শুরু করবে, ওরা এগুলো রিটেন ওরা পড়বে না, ওদের সময় নেই। ওরা শুধু প্রিলির জন্য পড়বে, 3 মাসের জন্য সে রিটেন কেমনে পড়বে? শুধু প্রিলি পড়বে। তার মানে আমাদের এই গাইডলাইনটা ডিপেন্ড করবে তোমার হাতে কতদিন সময় আছে। তাহলে তোমরা যারা এখন থেকে যারা 51 শুরু করবো, তোমরা অবশ্যই 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 রিটেন ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ প্রস্তুতি তোমরা নিবা। আমাদের শাহরিয়ার তোমাদেরকে পড়াইছে যে বিসিএস এর জন্য কোন কোন টপিক, কোন কোন সাবজেক্ট তোমাকে অনেক বুঝে বুঝে পড়তে হয়, কি কি জিনিস মুখস্থ করতে হয়। 130 নম্বরের একটা রোড ম্যাপ তোমাদেরকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আসো, তুমি যদি সত্যি সত্যি ক্যাডার হওয়ার মতো তোমার যদি ইচ্ছা থাকে, নো ম্যাটার তুমি আর্টসে পড়ছো না কমার্সে পড়ছো, বিজ্ঞান পারো কি পারো না, এগুলো কোনো ম্যাটার না। ক্যাডার যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির প্রিলিতে 35, বিজ্ঞান হলো 15, আইসিটি 15, এই 65 নম্বর এইখানে প্রিলিতে টার্গেট রাখতে হবে 50+। 50+, যত বেশি তুলতে পারো। রিটেনে এই ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে যে 100, বিজ্ঞান আইসিটি 100, এই 200-তে টার্গেট থাকবে 150। তাহলে ম্যাথ মেন্টাল এবং বিজ্ঞান আইসিটি এখানে রিটেনে টার্গেট থাকবে 150+, প্রিলিতে 50+, যত বেশি তুলতে পারো। কারণ এখানে কোনো কিছু চেঞ্জ করার নাই, আসমান থেকে নাজিল করার কিছু নাই, যা আছে তাই বইতে, ওটা বুঝে বুঝে পড়তে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এগুলো পড়তেই হবে। বাস্তবতা হচ্ছে তুমি যদি দেখো সেই 35 বিসিএস পর থেকে যদি দেখো, দেখবা তুমি টপ ক্যাডারের মধ্যে
কেন বিজ্ঞান বিভাগের লোকজন বেশি, ইঞ্জিনিয়ার বেশি কেন? এখন ডাক্তাররাও কিন্তু তোমার হেলথ কার্ডের বাদ দিয়ে তোমার অ্যাডমিন, ফরেন, ট্যাক্স, অডিট, কাস্টমসে চলে যাচ্ছে। কেন? কারণ সায়েন্স ফ্যাকাল্টির লোকজন ম্যাথ, মেন্টাল, বিজ্ঞান, আইসিটি এগুলো ভালো করতেছে। সেজন্য ভাই আমি তো আর্টসে পড়ছি, তাহলে আমার কি হবে? তুমি এগুলো এখন তুমি প্র্যাকটিস করা শুরু করবা, এগুলো তুমি এখন এখন পড়ে ফেলবা, তোমার হাতে সময় আছে, তুমি পড়বা। কারণ তোমার হাতে অন্য কোনো অপশন নাই। তুমি পিএস থেকে শুনবে আমি আর্টসে পড়ছি, আমি বিজ্ঞান কেমনে শেষ করব। আর্টস থেকে যারা ভালো ক্যাডার পাচ্ছে, তুমি যে খবর নিয়ে দেখো, তারা এগুলা ভালো করে শেষ করছে। একটু বেশি পরিশ্রম হচ্ছে তার। দেখো, তুমি যে আর্টসে পড়ছো, তুমি তো সাধারণ জ্ঞানে ভালো, তাহলে ওটা তোমার প্লাস পয়েন্ট না? তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান পড়ছো, কিন্তু যে ডাক্তারি পরীক্ষা দিছে বা যে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য পরীক্ষা দিছে, ও তো তোমার সাধারণ জ্ঞান বেশি পড়ে নাই। তুমি সাধারণ জ্ঞান ভালো, তুমি তো ইংলিশে ভালো, তাহলে ওইটা তুমি চিন্তা কেন করতেছো না? তুমি চিন্তা করতেছো যে বিজ্ঞান বিভাগের লোকজন ভালো সুবিধা পাচ্ছ কেন? তুমি তো জিকেতে ভালো, বিজ্ঞান বিভাগের লোকজন তো জিকেতে তোমার মধ্যে এত ভালো না। তাহলে ওরা জিকে নিয়ে অনেক বেশি পরিশ্রম করে, বাংলা নিয়ে অনেক বেশি পরিশ্রম করে, তাহলে তুমি এগুলো নিয়ে পরিশ্রম করবা, কাটাকাটি হয়ে গেলো তাহলে। ক্লিয়ার? আসো, এর পাশাপাশি কি করতে হবে যারা ক্যাডার হতে চাও, তাহলে ক্যাডার হতে চাইলে ম্যাথ, মেন্টাল, বিজ্ঞান, আইসিটি এগুলা ভালো করতে হবে। এর পাশাপাশি অবশ্যই নিউজ পেপার পড়তে হবে, অবশ্যই নিউজ পেপার পড়তে হবে, এটা কোনো বিকল্প নাই। এখানে কোনো রকমের যুক্তিতর্ক নাই এখানে। এটা না পড়লে হবে কিনা এর পিছনে তুমি পত্রিকা পড়তে হবে, কিছু করার নাই। বিশ্বাস না হলে তুমি 46তম বিসিএস লিখিত, 47তম বিসিএস লিখিত প্রশ্ন দেখো, দেখবা যারা দীর্ঘদিন যারা পত্রিকা পড়ে তাদের, ভাই পত্রিকা বলে গেলে মুখস্থ করা লাগবে না, তাদের যে কোনো বিষয় অ্যানালাইসিস করার ক্যাপাসিটি বিল্ড আপ করে। এই যে কলামগুলো যারা লেখে, এরা তো অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে লিখতেছে। তুমি কলামগুলো যখন পড়বা, তখন তোমার মধ্যে সেই অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটিটা ডেভেলপ করবে। কালকে আমার প্রথম আলোর একজন তোমার হচ্ছে যে উনি তোমার সহ সম্পাদক বা কোন একটা পোস্টে জব করে, আমাদের 42 বিসিএস এর একজন স্টুডেন্টের হাজবেন্ড, ভাইয়ের সাথে দেখা করতে যাবো, কারণ ওনার সাথে আমরা কথা বলবো যে আমাদের এখানে উইকলি একদিন আমরা নিউজ পেপার সেশন রাখতে চাই। তাহলে 46, 47 এর লিখিত কোশ্চেন থেকে আমরা আমাদের কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছি। কারণ সময়ের সাথে সাথে আমাদেরকে যেরকম স্ট্র্যাটেজি পাল্টাতে হবে, তোমাকে পাল্টাতে হবে। কারণ আমরা যদি তোমাদের কম্পিটিশনে টিকে রাখতে চাই, তাহলে আমরা যদি চেঞ্জ না হই, তাহলে কেমন হবে? আমরা এতদিন নিউজ পেপারের জন্য 6M ক্লাবে নিউজ পেপারের উপর সেশন হয় উইকলি, বাট P2A তে নিউজ পেপারের জন্য আলাদা কোনো সেশন ছিল না। আমরা এখন থেকে এটা করতেছি কেন? কারণ আমরা এটা না করলে কোনো উপায় নাই, রিটেনের প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, এটা পত্রিকা পড়া লাগবে। কি পত্রিকা পড়বো? তোমার যা খুশি তা পড়ো, তোমার ডেইলি স্টার, টিভিএস, প্রথম আলো, হ্যাঁ, যেগুলো মোটামুটি যাদের এডিটোরিয়াল ভালো, মোটামুটি ভালো ভালো লোকজন লেখে, এগুলো পড়তে পারো। ওকে, তাহলে তুমি রেগুলার বিভিন্ন সমসাময়িক বিভিন্ন টপিকের উপরে তুমি আপডেটেড থাকবা। হ্যাঁ, বা এর বাইরেও তোমার হচ্ছে যে এখন নতুন কিছু পত্রিকা আসতেছে, যারা মোটামুটি বেশ ভালো কলাম তোমার আসে, হ্যাঁ, সেগুলো তুমি পড়তে পারো, যেটা পড়ো না কেন। দেখো, যারা জুন থেকে শুরু করবে ওদেরকে আমি বলবো 50টা করতে, কিন্তু তুমি তো এখন থেকে শুরু করতেছো, কমপক্ষে 100টা এডিটোরিয়াল ট্রান্সলেশন করবা এবং রিট্রান্সলেশন করবা নিজে নিজে। জিনিসটা কি ভাই বুঝি নাই? জিনিসটা হচ্ছে একটা ইংলিশ আর্টিকেল তুমি সিলেক্ট করবা, একটা ইংলিশ তুমি আর্টিকেল সিলেক্ট করবা, করে ওই ইংলিশ আর্টিকেলটাকে বাংলা করবা, ওই বাংলাটাকে আবার ইংলিশ করবা, তবে দেখবা তুমি অরিজিনালটার কত পার্সেন্ট কাছাকাছি যেতে পারছো, এবার মিলাবা। তাহলে ইংলিশ থেকে বাংলা করবা, বাংলা থেকে ইংরেজি করবা। কেমনে? এটা নিজে প্র্যাকটিস করবো। আচ্ছা ভাই, এরকম করলে হয় না আমরা ট্রান্সলেশনের বই কিনে ফেলবো, ওই বই থেকে ইংরেজি থেকে বাংলাটা ওখান থেকে দেখে দেখে করবো? এরকম করলে আপনি কেন বলছেন নিজে নিজে প্র্যাকটিস করা যায় কেন? ওদের অনেক কষ্ট পড়লে। একটা কাজ করা যাক, তুমি তো ভাত টাত মাখিয়ে খাচ্ছ, না করে একটা লোক রাখতে পারো, ও চাওয়াই দিবে, ও চাওয়াইটা ভাই এটা একদম নরম করে দিবে, এবার তুমি খাবা। কেমন হবে জিনিসটা? খাবারে যেরকম স্বাদ পাবা না, ওইটার পুষ্টি যেরকম তোমার কোন কাজে লাগবে না, ওরকম তুমি ইংলিশ ট্রান্সলেশন থেকে বাংলা করা আছে, ওইটা পড়লেও তুমি ভাষা শিখতে পারবে না। কারণ এই যে প্র্যাকটিস করতেছো, কষ্ট হচ্ছে তোমার, এই কষ্টের কারণে তোমার নিউরনে আসলে ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস যদি না হয়, তুমি একটা ট্রান্সলেশনের বই থেকে ইংরেজি আছে, ইংরেজি থেকে বাংলা তুমি পড়ে পড়ে দেখো, তুমি এরকম 10টা ট্রান্সলেশন পড়লা, এটা করলা, আর 10টা এডিটোরিয়াল তুমি নিজে নিজে কষ্ট করে ডিকশনারি উল্টায়া, তুমি গুগলে অর্থ সার্চ করে, চ্যাটজিপিটি থেকে অর্থ সার্চ করে 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 নিজের মতো করে ট্রান্সলেশন করলা, একদম লিখে 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 10টা করলা, দুইটা মিলাইলা, কোনটাতে বেশি উপকার হবে? তুমি দেখবা সেকেন্ডটাতে বেশি উপকার হবে। কেন? কারণ সেকেন্ডটা করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের মাধ্যমে আসলে তোমার ব্রেনটা রিওয়ারিং হবে। এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি আসলে জানতে পারবা। এটা না হইলে
ইউটিউব ভিডিও দেখে দেখে মানুষ সার্জারি শিখে যাইতো। ডাক্তাররা সার্জারি করে, এটার জন্য ওকে 5 বছর ট্রেনিং করতে হয়, 5 বছর স্যারদের সাথে ট্রেনিং করতে হয়, নিজের হাতে করে 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 শিখে। তো নিজের হাতে না করে যদি শেখা যাবে, তাহলে মানুষ তো ভিডিও দেখে দেখে সার্জন হয়ে যেত। ওই ভিডিও দেখে দেখে সবাই সার্জারি করবে, এবং তোমার হচ্ছে যে ওর আর প্র্যাকটিস করা লাগতো না এখানে। তাহলে প্র্যাকটিস করা, নিজে নিজে কষ্ট করে প্র্যাকটিস করা, আর ট্রান্সলেশনের বই থেকে তুমি ইংলিশে ডাইরেক্ট তুমি বাংলা পড়ে ফেলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন যাদের হাতে সময় নাই, ও তো কিছু একটা করতে হবে। যারা 2 মাসে যারা রিটেন প্রস্তুতি নেয়, ওদের ক্ষেত্রে এটা পসিবল না। কারণ ভাই ওর হাতে আছে 2 মাস সময়, 2 মাস সময়ের মধ্যে সে এটা কেমনে করবে? এটা 2 মাস সময়ের মধ্যে ওর পসিবল যে ইংলিশ একটা আর্টিকেল নিয়ে বসবে, বাংলা করবে, বাংলা ইংলিশ করবে? সম্ভব না এটা। ও বাজার থেকে বই একটা কিনে একটু হলে প্র্যাকটিস করবে, মন্দের ভালো। তাহলে ওর জন্য স্টাডি তোমার স্টাডি সেম হবে না, তোমারটা হবে অনেক বেশি ডেসক্রিপটিভ, যেহেতু তোমার হাতে সময় আছে। আসো, তোমার জন্য দেওয়ার ঘর হচ্ছে ম্যাথ আর মেন্টাল এবিলিটি, যারা আর্লি বার্ড। কিন্তু তুমি যদি অনেক পরে শুরু করে প্রস্তুতি, সেক্ষেত্রে তুমি ম্যাথ করার জন্য এত সময় পাবে না, কারণ শুধু ম্যাথ মেন্টালের জন্য পাক্কা 2 মাস সময় প্রয়োজন, ভালো করে প্র্যাকটিস করার জন্য পাক্কা 2 মাস সময় প্রয়োজন। যারা জুন জুলাইয়ের পর থেকে শুরু করবে, ওরা এই সময়টা ওরা পাবে না। তাহলে তোমরা একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা যারা জানুয়ারি থেকে 51 শুরু করবা, তোমরা ম্যাথ মেন্টাল প্র্যাকটিসের জন্য তুমি একটা ভালো সময় পাবা। এবং এখানে তোমাকে চেষ্টা করতে হবে যে রিটেন ওরিয়েন্টেড ম্যাথ মেন্টালটা শেষ করার জন্য। বিশ্বাস করো, যারা জুন জুলাইয়ের পরে শুরু করবে, ওদের পক্ষে সম্ভব না যে ম্যাথ মেন্টাল এত ডিটেলসে তোমার হচ্ছে এখানে শেষ করা লিখিতের জন্য। তুমি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো ম্যাথ মেন্টাল, এটা আমরা 30-এর জন্য আগে ছিল আমরা 22+, এখন আমি বলবো এখানের মধ্যে তোমাকে 35-এর মধ্যে তুমি ম্যাথ মেন্টালে তুমি টার্গেট রাখতে পারো 25+। যেহেতু এখন 35 করে ফেলছে, তাইলে ম্যাথ মেন্টাল ছাড়া তোমার ক্যাডার হওয়ার কোনো উপায় নাই, তোমার লাগবে এখানের মধ্যে। আসো, আমরা এখানে ম্যাথ প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথা বলি। যে ম্যাথের এখানে আমাদের 3টা গ্রুপ পাওয়া যাবে। এক গ্রুপ হচ্ছে আগে থেকে ম্যাথে ভালো ছিল, ওরা হাই স্কুলে থাকতে ম্যাথ ভালো, টপার ছিল, ম্যাথ 100-100 পাইতো, এবং এখনো ভালো। কেন ভালো? কারণ ও টিউশন করছে, টিউশন করতে গিয়ে ও 6, 7, 8, 9 পড়াইছে, ইন্টারমিডিয়েট পড়াইছে, কোচিং এ ক্লাস নিচ্ছে, এগুলো করতে করতে ম্যাথ এখনো ভালো আছে, সে প্র্যাকটিসের মধ্যে আছে সে। হ্যাঁ। সেকেন্ড গ্রুপ হলো আগে ভালো ছিল, এখন ভুলে গেছে। ডাক্তাররা বিশেষ করে, ডাক্তাররা ম্যাথে ছোটবেলায় ভালো ছিল, 9, 10 ইন্টারে ভালো ছিল, পরে এমবিবিএস পড়তে এসে ভুলে গেছে, কারণ ওখানে ম্যাথ করা লাগে না। তবে হ্যাঁ, ডাক্তার যারা টিউশন করছে তাদের মনে আছে এখনো। লাস্ট গ্রুপটা, ওরা আগেও ম্যাথে ভালো ছিল না, এখনো ভালো না, মানে ডেঞ্জারাস জোনে আছে আর কি। ও ছোটবেলায় চিন্তা করছে যে ম্যাথ ছাড়া সে তোমার মানে এই মহাসাগর বাড়ি দিয়ে ফেলবে। এখনো ভাবতেছে ম্যাথ ছাড়া কোনো আছে কিনা, মনের মধ্যে প্রশ্ন খেলা করতেছে যে ভাই ম্যাথ ছাড়া কি কোনো ওয়ে আছে? অনেস্টলি যদি বলি, কোনো ওয়ে নাই। আর মোটিভেশনাল কথা বললে, না চেষ্টা করো হবে, তাহলে সেক্ষেত্রে তুমি পিটোতে ভর্তি হবে, পিটো লাভ হবে অনেক। কিন্তু এটা ফালতু কথা হবে, এটা ম্যাথ ছাড়া তুমি যদি চিন্তা করো যে আমি ক্যাডার হব, এটা খুবই আনলাইকলি এটা। কিন্তু শেষ দিকে যারা আসে ওদেরকে আমরা বলি ম্যাথ তখন করার সময় নেই। কেন বলি? কারণ ওর তো আর কোনো ওয়ে নাই, ও কি করবে? আর ও কি সময় আছে 2 মাস, 2 মাসের মধ্যে ও কি ম্যাথ করবে এখানে? তাহলে বাস্তবতা হচ্ছে ম্যাথ ছাড়া তুমি এখানে ক্যাডার হওয়াটা খুবই হাইলি আনলাইকলি। তাহলে যারা আগে থেকে ম্যাথে ভালো ছিল, এখনো ভালো, ওর জাস্ট বিসিএস এর যে কোনো একটা ম্যাথ বই নিবে বাজার থেকে, যে কোনো একটা ম্যাথ বই নিবে, বিসিএস এর ম্যাথ বই নিয়ে ও ম্যাথগুলো সলভ করে ফেলবে, প্রিলির ম্যাথগুলো এবং লিখিত ম্যাথগুলো সলভ করে ফেলবে। কারণ ও ম্যাথে আগে ভালো ছিল, এখন ভালো আছে, ও ম্যাথ ও প্র্যাকটিসের মধ্যে আছে, ওকে আলাদা করে ম্যাথ পড়তে হবে না। এই ক্যাটাগরিটা বিশেষ করে ইঞ্জিনিয়াররা, যারা আগে ম্যাথে ভালো ছিল, এখনো ম্যাথে ভালো আছে, ওরা আলাদা করে ম্যাথের জন্য খুব বেশি সময় দিতে হবে না। ও জাস্ট যে কোনো একটা ম্যাথ বই কিনে ও সলভ করে ফেলবে, বিশেষ কোন রকম প্রশ্ন আসে। যারা আগে ভালো ছিল কিনা এখন ভুলে গেছে, এই ক্যাটাগরি বেশিরভাগ হলো ডাক্তাররা। হ্যাঁ, তুমি কোথাও ম্যাথ কোর্স করতে পারো, তাহলে তুমি যদি একটা রেকর্ডিং করে যদি দেখো, তাহলে তো মনে পড়ে যাবে, আচ্ছা এটা তো এটা ইজি আছে, আগে করছিলাম, এটা ছোটবেলার কথা মনে পড়ে যাবে। পাশাপাশি বিসিএস যে কোনো ম্যাথ বই থেকে তুমি সলভ করে ফেলতে পারো। আর যারা আগে ভালো ছিল না, এখনো ভালো না, আগে এটা তুমি মেনে নাও যে ম্যাথে ভালো করা ছাড়া তুমি ভালো ক্যাডার হওয়া খুবই আনলাইকলি। ভালো ক্যাডার না, যে কোনো ক্যাডার পাওয়াটা আনলাইকলি, এটাকে মেনে নাও। মেনে নিয়ে এবার স্ট্র্যাটেজি সাজাও, কি করবা। তোমার যেহেতু তুমি আগে থেকে বেসিকে তোমার সমস্যা আছে, তুমি সেক্ষেত্রে ক্লাস 7, 8, 9, 10 ম্যাথ বই থেকে একটা একটা করে চ্যাপ্টার করে ফেলবা, কারণ তুমি আগে ভালো ছিল না, তোমার বেসিক খুবই দুর্বল।
বেসিক ডেভেলপ করার জন্য তুমি টার্গেট করে প্রতিদিন 1 ঘন্টা করে রাখো ম্যাথের জন্য। আগামী 6 থেকে 7 মাস দিলে 1 ঘন্টা রাখবে একদম ফিক্সড ম্যাথের জন্য, যে সকাল 9টা থেকে 10টা বা 8টা থেকে 9টা প্রত্যেকদিন 1 ঘন্টা তুমি রাখো। একটা ডিসিপ্লিন মধ্যে তুমি চলে আসো, হ্যাঁ, একটা প্ল্যানিং এর মধ্যে চলে আসো। জাস্ট 1 ঘন্টা করে ম্যাথের জন্য, ক্লাস 7, ক্লাস 8, 9, 10, হ্যাঁ। ইন্টারের মধ্যে কিছু চ্যাপ্টার, যে কোনো টপিকের আগে তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, কোথাও তুমি কোর্স করতে পারো ম্যাথের জন্য। তাহলে তোমার সেক্ষেত্রে নিজের জন্য খুব বেশি প্যারা নিতে হবে না। যারা আগে ম্যাথে ভালো ছিল হাই স্কুলে, তারা এখন 7, 8, 9, 10 সব ম্যাথ তার এখন প্র্যাকটিস করা লাগবে না। সে বিসিএস এর যে কোনো একটা ম্যাথ গাইড বই প্র্যাকটিস করলে হয়ে যাবে তার। আশা করি বুঝতে পারছি। আসো সাধারণ বিজ্ঞান। এখন সাধারণ বিজ্ঞান যেহেতু এখানে 15 নাম্বার প্রিলিতে, রিটেনে বিজ্ঞান হচ্ছে 60, আর আইসিটি ইলেকট্রনিক্স মিলে আরো 40, মানে টোটাল 100। প্রিলিতে যারা সায়েন্স গ্রুপ তুমি টার্গেট রাখবে 13+, আর্টস কমার্স 10+। আমার কোনো কোনো ওয়েবিনারে 8+ রাখছে। শেষ দিকে যারা প্রস্তুতি নেয়, যারা শেষে প্রস্তুতি নেয়, ওরা বিজ্ঞান এত ডিটেলস পড়ার সুযোগ থাকে না, তখন ওরা 8+ হ্যাপি থাকতে হবে তার। এখন থেকে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, সায়েন্স গ্রুপ টার্গেট থাকবে 13+, আর্টস কমার্স থাকবে 10+ বিজ্ঞানে। তাহলে কি করবা বিজ্ঞানে? মুখস্থ করার চেষ্টা করে কোনো লাভ হবে না, কোনো লাভ নাই, জাস্ট কোনো লাভ নাই বিজ্ঞান মুখস্থ করে। কনসেপ্ট বুঝতে হবে তুমি, যেটা বুঝবা না তুমি ইউটিউব থেকে ভিডিও দেখো বসে বসে। তোমার কোনো ফ্রেন্ড যে বিজ্ঞান ভালো পারো, ওর কাছে প্রাইভেট পড়তে পারো, লজ্জার কিছু না, ওরা প্রাইভেট পড়তে পারো ওকে। তুমি কোথাও কোর্স করতে পারো বিজ্ঞান আলাদা করে, কারণ বিজ্ঞান তোমার লাগবে। তাহলে যেহেতু আমার হাতে সময় আছে, তুমি একটু, যেহেতু এই সাবজেক্টগুলো তুমি মানে অল্প দিনে কিছু করতে পারবে না, এগুলো তুমি সময় নিয়ে তুমি বুঝে বুঝে পড়ো। আর বিজ্ঞান বিভাগে যাওয়া তোমার তো এগুলো করা লাগবে না, তুমি যে কোনো একটা গাইড বই থেকে বিজ্ঞান প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবে, একবার তুমি রিভিউ করে ফেলা, তোমার এগুলো কিছু করতে হবে না। তাহলে আমরা যারা বিজ্ঞান বিভাগের না, তাহলে তাদের জন্য এই সাজেশন, বিজ্ঞান একটু ভালো করে তাদেরকে পড়তে হবে। তাহলে বিজ্ঞান পড়ার সময় তুমি রিটেন সহ পড়ে ফেলতে হবে, কারণ প্রিলির পরে সময় পাবা মাত্র 2 মাস লিখিতের জন্য। এমন ভাবে প্রস্তুতি সাজাবা যাতে করে বিজ্ঞান 100, ম্যাথমেটিক্যাল 100, রিটেনের এই 200 নম্বর নিয়ে তোমার কোনো প্যারা খাওয়া না লাগে। তাহলে কি করতে হবে? তুমি প্রিলির পরে যে 2 মাস রিটেনে, তখন তুমি জিকে মিকে গুলো পড়বা, জিকে পড়লা একটু, যেহেতু তোমার তখন তোমার হচ্ছে যে যে তথ্যগুলা কিছুটা মাথায় রাখতে হবে, ওগুলা পড়বা। তাহলে বিজ্ঞান, ম্যাথ, এগুলা লিখিত প্রস্তুতি, ট্রান্সলেশন, এগুলা লিখিত প্রস্তুতি তোমাকে আগেই সেরে রাখতে হবে। আসলে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। তাইলে তোমরা যদি প্রশ্নের প্যাটার্ন গুলো দেখো, তাহলে দেখবা 35তম, 35, 36, 37, 38, তখন আইসিডি প্রশ্নগুলো আসতো বেসিক আইসিডি নলেজ ভিত্তিক। দেখো 35তম বিসিএস এর আগে আইসিডি নামে কোনো সাবজেক্ট ছিল না। 35তম বিসিএস থেকে প্রথম এই আইসিডি টপিকটা ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, 35তম ছিল আমার প্রথম প্রিলি। আমি 35, 36, 37, 38 4টা প্রিলি দেই। তার মধ্যে প্রথম 2টা প্রিলিতে আমার বিসিএস নিয়ে এমনি দিছি পরীক্ষা, ওই যে সবার সাথে গিয়েছি পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, কিন্তু বিসিএস চাকরিতে করবো এরকম কোনো প্ল্যান ছিল না। পরে 37 আমি হচ্ছে লিখিত দিয়ে আমি সেটা পাস করি, সবগুলো প্রিলি পাস করছিলাম। তো প্রথম 2টাতে আমার কেন জানি আমি হচ্ছে বিসিএস নিয়ে আমার ওরকম কোনো ইয়ে ছিল না। পরে যখন দেখলাম যে প্রাইভেট সেক্টর আসলে খুব ঝামেলাপূর্ণ, তখন 37 আসে আমি আমার ডিসিশন চেঞ্জ করি, তখন ক্যাডার সার্ভিসে ঢুকি। তো যেহেতু আইসিটি সাবজেক্টটা নতুন ছিল তখন, তখন শুধু বেসিক আইসিটি নলেজ ভিত্তিক প্রশ্ন আসতো। এখন এখন বলতে আমি যদি গত 4 থেকে 5 বছরের যদি তোমাদের হিসাবটা যদি করি, তার মানে আমরা 2020 সাল বা এর পরে যে বিসিএস গুলো হয়েছে, এগুলো যদি তোমরা যদি চিন্তা করো, তাহলে দেখবা ফোকাস বাড়ছে নেটওয়ার্কিং, সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এআই এর দিকে। এখন কিন্তু এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলোর উপরে প্রশ্ন আসা শুরু হয়েছে, যেগুলো আগে আমরা খুব একটা দেখি নাই। তাহলে আইসিডির প্রশ্নের প্যাটার্নে কিন্তু একটা বেশ আমরা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ইতিহাস থেকে এমন তেমন কোনো প্রশ্ন আসে না। এই বছর আমরা 50তম জন ইতিহাস আমি পড়াই নাই, ইতিহাস থেকে প্রশ্ন আসতেছে না। তাহলে কোন টপিকের গুরুত্ব বাড়ছে? সাইবার সিকিউরিটি, এটা খুবই হট টপিক এখন বিসিএস এর জন্য, এখন যারা পরীক্ষা তোমরা দিবা। ইন্টারনেট এবং নেটওয়ার্কিং, প্রশ্নের সংখ্যা এখানে দ্বিগুণ হয়ে গেছে এখানে আগের তুলনায়। ক্লাউড কম্পিউটিং নতুন প্রশ্নের বড় উৎস, এটা এখান থেকে প্রশ্ন আসতেছে এখন। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, মানে যাকে আমরা ইমার্জিং টেক বলতে পারি, এগুলোর উপর এখন প্রশ্নের পরিমাণটা বাড়ছে। যারা ব্যাংকে পরীক্ষা দিবা ওদের জন্য এই কথাটা সত্য। তাহলে এখন আমরা যে কম্পিউটার আইসিটিতে আমাদেরকে এখন
অ্যাডভান্স টপিকগুলোর দিকে একটু নজর দিতে হবে। এখানে ক্যাটাগরিটা একটু দেখো যে সবচেয়ে বেশি প্রশ্ন কোথেকে আসছে আইসিটির উপরে। দেখো নাম্বার সিস্টেম থেকে আসছে মিলে 18টা এখন পর্যন্ত সবসময় প্রশ্ন আসে। হার্ডওয়ার্ক থেকে 28টা প্রশ্ন আসছে এখন পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি সফটওয়্যার ওএস এর উপর 17টা প্রশ্ন আসছে। নেটওয়ার্কিং 23টা প্রশ্ন আসছে এখানে। ইন্টারনেট ওয়েব থেকে এখন পর্যন্ত 11টা প্রশ্ন আসছে। তাহলে এখানে তুমি এই যে তোমার একটা গ্লেন্স তুমি দেখে গেলে কোন কোন টপিক থেকে আসছে। দেখো সাইবার সিকিউরিটি থেকে তোমার 45তম থেকে 38 পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, এরপর 40 পর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে 45-এর মধ্যে 3টা আসছে। তাহলে দেখো ইমার্জিং টেকের উপরে তোমার 40তম পর্যন্ত কোনো প্রশ্ন ছিল না, কোনো প্রশ্ন নাই, কিন্তু এরপরে দেখো একটা দুইটা 47টার মধ্যে 2টা প্রশ্ন আসছে। তার মানে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ক্লাউড কম্পিউটিং থেকে দেখা কোনো প্রশ্ন ছিল না, আগে তেমন প্রশ্ন আসতো না এখানের মধ্যে, জাস্ট 37 একটা আসছিল, কিন্তু এখন প্রতিবার একটা একটা করে আসতেছে। তাহলে আগে বেসিক জিনিসপত্র থেকে প্রশ্ন আসতো, এখন পিএসসি বেসিক প্রশ্নের বাইরে গিয়ে ইমার্জিং টেক, ক্লাউড কম্পিউটিং এর উপর প্রশ্ন ওরা বাড়া দিচ্ছে। কম্পিউটার স্টাডির জন্য বাজারে যে কোনো ভালো বই পড়লে হবে। এখানে অনেকে 9-10-এর যে তোমার আইসিটি বই, ইন্টারমিডিয়েট আইসিটি বই সাজেস্ট করে, কিন্তু বাজারে মোটামুটি এখন বেশ ভালো গাইড বই পাওয়া যায় কম্পিউটার আইসিটি, যেগুলো আছে বাজারে কোনোটাই খারাপ না। তুমি যে কোনো গাইড বই যদি পড়ো মোটামুটি তুমি সব টপিকই তোমার এখানে কভার হবে। আমাদের লেকচার বুকের মধ্যে সবগুলো টপিক কভার করা আছে। তাহলে এখানে মুখস্থ করলে এখানে ভালো করা যাবে না। দেখো 47তমতে একটা প্রশ্ন আসছে, একটা বাইনারি একটা সংখ্যা দিছে, বলছে ডেসিমালের ভ্যালু কত হইতে পারে। এখন ডেসিমালের কত হইতে পারে এখানের মধ্যে ওরা ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালু দিয়ে রাখছে, টুস কমপ্লিমেন্ট ভ্যালু দিয়ে রাখছে, আবার প্লেন ডেসিমাল ভ্যালু ওরা দিয়ে রাখছে। অধিকাংশ স্টুডেন্ট বাইনারি থেকে জাস্ট ডেসিমাল কনভার্ট করছে। একটা অপশন ছিল সবগুলো হইতে পারে, সবগুলো হইতে পারে, মানে কত ডিপে চলে গেছে বিএসসি এখন। আগে বিসিএস গুলোতে আসতো একটা বাইনারি দিছে, এটা ডেসিমাল কত শুধু এইটুকুই, এক মাসের নিচে কোনটা কোনটা সম্ভব, ওরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সবগুলো সম্ভব আসলে এখানে। তাহলে যে অনেক ডিপে চিন্তা করে না ওর পক্ষে আনসার করা পসিবল হয় নাই। কনসেপ্ট তোমাকে ধরতে হবে এখানের মধ্যে। তুমি ইউটিউবে অসংখ্য ভিডিওজ আছে, দেখতে পারো এগুলো, যদি কঠিন লাগে তুমি কোথাও কোর্সও করতে পারো। তাহলে আমি যেই সাবজেক্টগুলো বললাম, ম্যাথ প্যান্টাল 35, বিজ্ঞান 15, আইসিটি 15, এই 65 তোমরা যারা আর্লি বার্ড, এই 65-র উপরে এখন থেকে তোমরা একটা করার প্রস্তুতি তোমরা ইনশাল্লাহ নিয়ে ফেলো, যদি তোমার হাতে সময় আছে। এখন আসো বাকি সাবজেক্টগুলো নিয়ে কথা বলার আগে আমরা একটু পিএসসির মন বুঝতে চেষ্টা করি। কারণ হচ্ছে 35তম থেকে 46তম পিলি যারা নিছে, যে পিএসসিটা ছিল, এরপরে পিএসসি এখন চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এই পিএসসির আন্ডারে আমরা 47 এবং 48-49 দুইটা স্পেশাল বিসিএস পিলি দেখছি, একটা জেনারেল বিসিএস পিলি দেখছি আমরা। এই পিএসসি তে যারা মেম্বার আছে, তো এরা তো 5 বছর থাকবে, আরো বেশিও থাকতে পারে। এরা যতদিন আছে এখানে এই প্রশ্নগুলো দেখে আমরা একটু গেস করার ট্রাই করব যে কোন কোন সাবজেক্টে প্যারা খাইতে হবে তোমাকে। এই পিএসসি যারা আছে এখন, এরা যতদিন আছে তুমি কয়টা সাবজেক্টে প্যারা খাওয়া, তার মধ্যে একটা হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য যে প্রশ্ন করে এখন পিএসসি তে যারা আছে, এটা খুবই ডিপ থেকে প্রশ্ন করে, এবং এটা তুমি 50-51 মোটামুটি এই পিএসসি যারা আছে এখন বাংলা প্রশ্ন যারা করতেছে, তুমি এটা নিয়ে প্যারা খাবা, মোটামুটি ভালো কঠিন করবে। হ্যাঁ, বাংলাদেশ বিষয়গুলি ইতিহাস টপিকে যেটার উপরে তোমার মোটামুটি 4 থেকে 5 নম্বর, এখানে একটু ডিপ থেকে প্রশ্ন আসবে। আন্তর্জাতিক মোটামুটি ভালো ডিপ থেকে প্রশ্ন আসবে। তাহলে তুমি আগে থেকে তোমার একটা থাকবে, মেন্টাল প্রিপারেশন থাকবে যে কোন কোন টপিকের মধ্যে আমার একটু ঝামেলা আসতে পারে। আমি দেখাচ্ছি 47তম বাংলায় তোমার এখানে প্রশ্ন কেমন আসে দেখো, যে এখন আমরা তো প্রাচীন মধ্যযুগ পড়ছি, চর্যাপদ পড়ছে সবাই। প্রশ্ন আসছে লুই ভনই গুরু পুছিও যান, এখানে ভনই শব্দের অর্থ কি? হ্যাঁ, দেখো কত ডিপে চলে গেছে। ম্যানুয়াল তো আসাম পুস্তাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন। এই ধরনের জিনিসপত্র ছিল, এটা আমরা পড়তে বলবো না ইউজুয়ালি, যেমন আমরা বলবো কয় বছর ধরে শব্দ সংগ্রহ করে, এটা জানে কি লাভ হবে এটা। হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজে পর্বে রচিত বাংলা বইগুলো কোন বইয়ের অনুবাদ? হ্যাঁ, এখন যারা এটা কাহিনীটা পড়ছে ওরা জানে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে যখন বাংলা বইগুলো সংস্কৃত থেকে আসছে, কেমনে আসছে, কাহিনী যারা জানে ওরা আনসার করতে পারছে। একটা প্রশ্ন আছে কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখছে। এখন দেখো যে শুধু মুখস্থ করছে, আলাওল পদ্মাবতী লিখছে, তোফা লিখছে, এখন ও আলাওলের হয়তো ওর কাব্যগুলোর নাম জানে,
কিন্তু বিষয়বস্তু যদি না জানে, যে পদ্মাবতীর বিষয়বস্তুটা যদি একটু না পড়ে, ওর পক্ষে অ্যান্সার করা পসিবল না। একটা প্রশ্ন আছে মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটা সঠিক নয়। তো অপশনগুলো যদি এক্সক্লুড করে, এটা হয়তো সম্ভব ছিল যে বিষয় ছিল 3 খণ্ড, এটা তো ট্রু। নিজ জীবনে রচনা করে, এটা ট্রু। হ্যাঁ, জমিদারি দেখাশোনা কাজ করছে, এটা ট্রু। তাহলে এটা হয়তো ফলস, এটা হয়তো অনেকে এইভাবে আনসার করতে পারছে। কিন্তু এরপরও কিছুটা কনফিউশন থাকে যে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী কিনা, এটা কে পারবে? যে মীর মশাররফ নিয়ে একটু ডিপ জানে, যে তার 2জন ওয়াইফ ছিল, একজন ওয়াইফের নামে তোমার হচ্ছে জীবনী নাম দিছে, একজনের নামে পত্রিকা খুলছে সে। হ্যাঁ, এখন যে তোমার একটু ডিপে পড়ছে, সে এটা আনসার করতে পারবে। তার বাংলা সাহিত্য প্রশ্নগুলো অনেক ডিপে চলে গেছে বিএসসি। হ্যাঁ, এটা নিয়ে তুমি 50-51 যতদিন আছে ততদিন পর্যন্ত এরকমই থাকবে প্রশ্নের প্যাটার্নটা। আসো বাংলাদেশ বিষয় বলি ইতিহাসটা। এখানে পাকিস্তান স্বাধীনতা আন্দোলন, এটা অনেক ডিপে পড়তে হবে। এবার প্রশ্ন আসছিল যেরকম কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দিয়ে তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এখন আলিগড় মুভমেন্ট যে ভালো করে পড়ে নাই, ওর এখানে কনফিউশন লাগবে। যে আলিগড় মুভমেন্ট ভালো করে পড়ছে, ও এখানে নিঃসন্দেহে আনসার করতে পারবে। হ্যাঁ, নর্মালি আমরা তোমাদের মজলিসের এখানে নেতা কারা কারা ছিল, হ্যাঁ, ওরা কি পুস্তিকা বের করছে, সেটা মোটামুটি সবাই পড়ে। প্রশ্ন আসছে যে তোমাদের মজলিসের নেতা জন আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় শিক্ষক ছিলেন। হ্যাঁ, এখন এটা পড়ানো হয়, কিন্তু আমরা অতটা পাত্তা দেয় না জিনিসটাকে। যে ফিজিক্সের শিক্ষক ছিলেন, জিনিসটা আমরা অত ফিজিক্স প্রফেসর ছিলেন, এটা এত গুরুত্বপূর্ণ না, আমরা ওনার নামটা গুরুত্ব দিই। তার মানে পিএসসি এখন তোমার ইতিহাসের মধ্যে অনেক প্রশ্নের মধ্যে বেশি ডিপে চলে যাচ্ছে। একটা প্রশ্ন আছে কৃষি থেকে, যে 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলক সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে, দেখছো? তাইলে ফসল উৎপাদনের প্যাটার্নটা যার মাথায় নাই, যে দেখে নাই কখনো, ওর পক্ষে আনসার করা পসিবল না। ও কনফিউশন লাগাবে, এটা কি ধান নাকি ভুট্টা নাকি আলু, কোনটা? তাইলে আমরা এই টপিকগুলো এই টপিকগুলো আমরা ধরেই রাখবো। এখানে আমি খুব সহজ প্রশ্ন বেশি পাবো না, এগুলোতে আমরা ডিপ প্রশ্নই পাবো। তাহলে আমাদের প্ল্যানটাও সে অনুযায়ী সাজাইতে হবে। তোমাদের সাথে একদিন আগে শাহরিয়ার স্যার আলোচনা করছিল, যে সবাই যে বলে যে প্রশ্ন প্যাটার্ন তো চেঞ্জ হচ্ছে, কঠিন কঠিন প্রশ্ন আসে। শাহরিয়ার স্যার তোমাদের দেখাইছে যে কঠিন কঠিন প্রশ্ন আসলেও 47তমতে খুবই কঠিন প্রশ্ন আসছে, যেগুলো তোমার আমরা ধরে নিচ্ছি যে এই প্রশ্নগুলো নর্মালি যারা একটু সুপারফিশিয়াল পড়ছে ওদের পক্ষে পারা সম্ভব না, এটা ধরে নিচ্ছি। এরকম প্রশ্ন কয়টা ছিল আমাদের এখানে? শাহরিয়ার স্যার তোমাদের সেশন নিচ্ছে 2 দিন আগে, এখানে কয়টা ছিল এখানের মধ্যে এরকম প্রশ্ন ছিল সব মিলে শাহরিয়ার স্যার যেটা দেখাইছে এখানের মধ্যে 38টা প্রশ্ন ছিল না পারার মতো কঠিন প্রশ্ন, যে কঠিন প্রশ্ন 38টা। তাহলে বাকি যে 162টা প্রশ্ন ছিল যেগুলো পারার মতো, তোমাকে তো আসলে সেখানে নজর দিতে হবে। দেখো বিসিএস প্রিলি আসলে ডিপেন্ড করবে। দেখো 47-এ তোমার আশেপাশে অনেকে দেখবা যে অনেক ভালো লোকজন পাশ করতে পারে নাই, আবার মোটামুটি অনেকে পাশ করে ফেলছে। এটা কিভাবে সম্ভব হইলো? সম্ভব হয়েছে যে পরীক্ষার হলে দেখো 38টা প্রশ্ন একদম মানে খুবই কঠিন, মাথার উপর দিয়ে যাওয়ার মতো। 200 প্রশ্নের মধ্যে যেহেতু 38টা প্রশ্ন, 200 প্রশ্নের মধ্যে 38টা প্রশ্ন মাথার উপর দিয়ে যাওয়ার মতো প্রশ্ন, এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো প্রশ্ন। হ্যাঁ, বাকি 162টা প্রশ্ন পারার মতো প্রশ্ন। এখন তুমি কোনটা দিয়ে বেশি চিন্তা করছো, এটা ডিপেন্ড করছে। যারা এই 38টা নিয়ে বেশি চিন্তা করছে, হাই হাই রে কি কঠিন প্রশ্ন, একটা পারতেছে না, ওরা ফেল করছে। যারা চিন্তা করছে এগুলো পারি না, এগুলো বাদ, এগুলো গবেষণা করে কি লাভ হবে, এগুলো যেগুলো পারি সেগুলো দাগাই। যারা এই 162টার উপর ফোকাস করছে ওরা পাস করে বেরোয় আসছে 47। সামনে বিসিএস গুলো তো প্রিলি অনেক কম পাস করাবে, তা তোমাদের ফোকাসটা সেম হবে, যেগুলো কমন প্রশ্ন যেগুলো সেগুলোর মধ্যে যাতে তুমি ভালো করতে পারো। আসো আমরা তাহলে বিজ্ঞান, আইসিটি এবং ম্যাথ ছাড়া অন্য সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম আসে বাংলা ইংরেজি নিয়ে। তাহলে বিসিএস প্রিলিতে যে 2 সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার মধ্যে একটা হচ্ছে বাংলা, এখানে 30 নম্বর। আর বাংলা ইংরেজি দুটা মিলায়া প্রিলিতে 60 নম্বর, আগে 70 ছিল, এখন 60 হয়ে গেছে। তাহলে আসো আমাদের বাংলাতে আসবে মোট তোমার হচ্ছে যে 30। এই 30-এর প্রস্তুতি নিয়ে আমরা এখন একটু কথা বলি। তাহলে ব্যাকরণ 15, সাহিত্য তোমার 15। আগে সাহিত্য ছিল 20, এখন সাহিত্য 5 নম্বর কমে ফেলছে। তো ব্যাকরণের মধ্যে এখানে কোনো টপিক সাজেশন আসলে নাই। এখানে প্রায় সব সিলেবাসে যে সব টপিক থেকে মোটামুটি ঘুরে ফেরার প্রশ্ন আসে, এবং সিলেবাসে বাইরের টপিক থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, সাহিত্য নিয়ে কিছু কথা বলার আছে। সাহিত্য অনেক ভাস্ট, এবং তুমি ধরে রাখতে পারো সাহিত্যের উপর মোটামুটি ঝামেলাপূর্ণ প্রশ্নই আসবে। এখানে প্রাচীন মধ্যযুগ
এই দুই টপিকটা তুলনামূলক সহজ, অল্প সময় প্রস্তুতি নিতে পারবা। এই 5 নম্বর, এই 10 মহাসাগর। তাহলে এই 10 তোমাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে। কি স্ট্র্যাটেজি? আধুনিক যুগ যেহেতু এটা মহাসাগর, প্রথমত তোমাকে 11 জন রাইটার তোমাকে পড়ে ফেলতে হবে। এই 11 জন রাইটারের উপরে তোমার ফরুক আহমদের উপরে তোমার বিগত সরকারের আমলে প্রশ্ন আসতো না, এখন ফরুক থেকে প্রশ্ন আসবে। আমার সাথে তোমরা গত 1-1.5 বছর যতগুলো ওয়েবিনার করছো, দেখো আমি কিন্তু ফরুক এবং আল মাহমুদ অসংখ্যবার বলছি, ফরুক আল মাহমুদের উপরে বিগত সরকার আমলের প্রশ্ন আসতো না, এখন আসবে। ওনাদেরকে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। তোমরা যদি এখন বিশেষ গুলো দিয়ে দেখো, তাহলে আমার কথা সত্যতা তোমরা পাবা। হ্যাঁ, তুমি যদি 35তম থেকে 49তম বিশেষ পর্যন্ত যদি দেখো, তাহলে দেখবা যে এই 11 জন সাহিত্যিক থেকে মোটামুটি 6 থেকে 9, 10, 11, 12 মতো প্রশ্ন এই 11 জন রাইটারের উপরে আসছে। এদেরকে আগে পড়ে ফেলতে হবে। এরপর আসো উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক যারা, এদেরকে তোমাকে একটু বেশি ফোকাস করতে হবে। তাহলে আমরা বিগত আমলে তোমার হচ্ছে সাহিত্যের মধ্যে ফোকাস ছিল প্রগতিশীল রাইটার যারা, সো কল্ড প্রগতিশীল যারা, তাদেরকে নিয়ে ফোকাস ছিল। এখন উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক যারা, তাদের দিকে তোমার ফোকাসটা শিফট হয়ে যাবে। তাহলে মধ্যযুগে যদি যায় শাহ মোহাম্মদ সগীর, আলাওল, আব্দুল হাকিম, শেখ ফজুল্লাহ, সৈয়দ সুলতান, হ্যাঁ, বা তুমি যদি এখনকার যুগে যদি আসো আব্দুর রহিম, একাবলি চৌধুরী, কাজী আকরাম হোসেন, হ্যাঁ, আবুল হোসেন, কাজী আব্দুল ওয়াদুদ, গোলাম মোস্তফা, হ্যাঁ, ওনাদের দিকে ফোকাসটা শিফট হয়ে যাবে। তাহলে এগুলো ভালো করে পড়তে হবে এখন। হ্যাঁ, ইসমাইল হোসেন সিরাজি, দেখো যে আগে যাদের উপর প্রশ্ন কম আসতো, হ্যাঁ, যেমন ইসমাইল হোসেন সিরাজি নিয়ে আমরা অসংখ্যবার বলছি যে ওনার ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে মোহাম্মদ আকরাম খা, ডক্টর মোহাম্মদ শহীদুল আলম ইম্পর্টেন্ট ছিল, এস ওয়াজেদ আলী, কাজী মোহতার হোসেন, আবুল মনসুর আহমেদ, আবুল ফজল, তারপর তোমার আব্দুল কাদির, বন্দে আলেমিয়া। হ্যাঁ, তাহলে যারা যারা তোমার আগে আমরা দেখতাম বিগত আমলে যাদের প্রশ্ন কম আসতো, এখন তাদের দিকে তোমার ফোকাসটা শিফট করে দিতে হবে। এর বাইরে পঞ্চপাণ্ডব সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। পঞ্চপাণ্ডব থেকে যদি আমরা স্পেসিফিক বলি, তাহলে জীবনানন্দ। এখন যেহেতু তোমরা আর্লি বার্ড, এখন থেকে শুরু করবো, তোমরা সবাইকে পড়তে হবে মোটামুটি, তোমার জন্য আলাদা সাজেশন নাই, তুমি সবাইকে পড়বা। এবং অতি অবশ্যই আল মাহমুদের উপর বিগত সরকারের আমলে প্রশ্ন আসতো না পরীক্ষায়, কিন্তু এখন ওনার প্রশ্ন আসবে। এবার লিখিত প্রশ্ন আসছে, ওনার উপরে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। প্রিলি, রিটেন, ভাইবা সব জায়গায় লাগবে ওনার। উনি আমাদের আধুনিক বাংলা কবিতা যদি বলি, আল মাহমুদকে বাদ দিলে আধুনিক বাংলা কবিতা বলে কিছু থাকে না। আল মাহমুদ এবং শামসুর রহমান, ওনারা দুজন আধুনিক বাংলা কবিতার একদম আমরা প্রবাদ প্রতিম মহাপুরুষ যদি বলি এরকমই। এই দুজনকে বাদ দিয়ে আধুনিক বাংলা কবিতা হয় না। সো আল মাহমুদ আগে আসতো না প্রশ্ন, কিন্তু এখন তোমার ওনার উপর খুব ভালো করে পড়তে হবে। বাংলা ব্যাকরণ নিয়ে তোমরা মুনির চৌধুরীর যে বাংলা ব্যাকরণটা এবং নতুন যে বাংলা ব্যাকরণ, দুটাই মোটামুটি তোমার হচ্ছে যে কালেক্ট করে ফেলবো, অনলাইনে পিডিএফ পাওয়া যায়। আমাদের লেকচারের মধ্যে আমরা মোটামুটি দুটা কাভার করে আমাদের লেকচারগুলো বানানো। তো এখানে তোমার সিলেবাসের যে টপিকগুলো, সব টপিক থেকে মোটামুটি ঘুরে ফিরে সব টপিক থেকে প্রশ্ন আসে। আর সিলেবাসের যে টপিকগুলো নাই, নত্য সত্যবিধান, উপসর্গ নিসর্গ, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, সিলেবাসে নাই কিন্তু প্রশ্ন আসে। তাহলে এখানে নির্দিষ্ট করে কোনো টপিক না, সিলেবাসে সব টপিক তোমাকে পড়তে হবে। এবং তোমরা তো 1 বছরের প্রস্তুতি নেবে, তাহলে তোমাকে তো অবশ্যই সব টপিক ভালো করে পড়তে হবে। তাহলে তুমি আগে থেকে যদি মেন্টাল প্রস্তুতি থাকে যে বাংলা সাহিত্য প্রশ্ন কঠিন হবে, এটা আমি মেনে নিচ্ছি, এটা হবে কঠিন, পরীক্ষার হলে গিয়ে তুমি আউদাস করবে না, তুমি তো আগে থেকে জানো এখানে প্রশ্ন কঠিন হবে, অনেক ডিপে পড়তে হবে বাংলা সাহিত্য। আসো এখন ইংরেজির ক্ষেত্রে তোমার ইংরেজির ক্ষেত্রে এখানে আমাদের আগে আমাদের যেটা ছিল যে গ্রামার থেকে 20, সাহিত্য থেকে হচ্ছে 15, মোট 35। এখন আমাদের গ্রামার থেকে হচ্ছে 15, সাহিত্য থেকে 15। তাহলে আমাদের এখানের মধ্যে কিছুটা চেঞ্জ করছে, টোটাল 30। এর মধ্যে ইংরেজি সাহিত্য কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে এত গ্যাঞ্জাম না, এখানের মধ্যে এত ডিপ এখানে লাগে না। হ্যাঁ, আর রিটেনও ইংরেজি সাহিত্য কাজে আসে না। যেহেতু রিটেনের কাজে আসে না, সেহেতু আমরা প্রিলির ইংরেজি সাহিত্যকে একদম পিন পয়েন্ট পড়ি, যতটুকু লাগবে অতটুকুই পড়ি। কিন্তু প্রিলির যে বাংলা সাহিত্য সে বাংলা সাহিত্য কিন্তু রিটেনে 30 নম্বর। তাইলে তুমি যদি প্রিলির বাংলা সাহিত্য ডিটেলসে পড়ো, তোমার কিন্তু রিটেনে কাজে লাগতেছে, বৃথা যাচ্ছে না। কিন্তু ইংরেজি সাহিত্যের যে 15, এটা শুধু প্রিলিতেই কাজে লাগবে। এই জন্য এটা তুমি পিন পয়েন্ট পড়তে পারো যে সিলেবাস যা কিছু আছে শুধু ওইটুকুই পড়বো আমি এখানের মধ্যে, আমার খুব বেশি ডিপ ডিগিং এর প্রয়োজন না, এটা ঠিক আছে, কারণ এটা রিটেনে কোনো কাজে লাগবে না। কিন্তু প্রিলির যে গ্রামার, প্রিলির সময় তুমি ডিটেলসে পড়বা, যাতে লিখিততে গ্রামার 30 তুমি ভালো করতে পারো, একবারে পড়ে ফেলবা। যখন তুমি পার্টস অফ স্পিচ পড়লা প্রিলির জন্য, তুমি রিটেনের জন্য পার্টস অফ স্পিচ তুমি পড়ে ফেলবা, কনভার্সনটা পড়ে ফেললা, তাহলে দুইটা কভার হয়ে যাবে একসাথে।
তো এখানে সিলেবাসে যে টপিকগুলো নির্দিষ্ট করে কোনো এখানের মধ্যে নাই, তোমাদের জন্য তোমরা সব টপিকই পড়বা মোটামুটি। সিলেবাস যা যা আছে সব টপিক পড়বা। তবে হ্যাঁ, এই সব টপিকের মধ্যে এই স্লাইডগুলো তোমাদের দেওয়া হবে। তুমি স্পেসিফিক্যালি যদি বলো যে পার্টস অফ স্পিচ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করতে আসে, দেখো পার্টস অফ স্পিচ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে দেখো নাউন থেকে, প্রিপোজিশন থেকে। এখন আমরা যদি জেরানকে যদি নাউনের সাথে চিন্তা করি, পার্টিসিপলকে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে চিন্তা করি, তাই জেরান পার্টিসিপল থেকে মোটামুটি সবচেয়ে প্রশ্ন আসতেছে মোটামুটি। হ্যাঁ, ফ্রেজিটিম থেকে প্রশ্ন আসতেছে। হ্যাঁ, কারেকশন, রাইট ফ্রম ভার্ব, টেন্স, ভয়েস, এগুলোকে আমি একটা গ্রুপে চিন্তা করি, কারণ এগুলো রিলেটেড। টেন্স, ভয়েস, কারেকশন, রাইট ফ্রম ভার্ব, এগুলো রিলেটেড একটা একটার সাথে। হ্যাঁ, এই গ্রুপটা যদি চিন্তা করি একসাথে, তাহলে এই টপিকটা থেকে অনেক প্রশ্ন আসছে। আর একটা ইম্পর্টেন্ট গ্রুপ হলো তোমার ভোকাবুলারি গ্রুপ। তাহলে ভোকাবুলারি গ্রুপের মধ্যে কি কি আছে? এই গ্রুপের মধ্যে আছে সিনোনিম, অ্যান্টোনিম, এই গ্রুপে আছে স্পেলিং, এই গ্রুপে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, এই গ্রুপ থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছে। তাহলে আমরা যদি একটু ছোট করতে চাই, যদিও তোমরা সব টপিকই ভালো করে পড়তে হবে, তাহলে পার্টস অফ স্পিচ খুব ভালো করে পড়তে হবে প্রিলি রিটেন দুটার জন্য। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, এরপরে কারেকশন, টেন্স, ভয়েস, রাইট ফর্ম, ভার্ব, কন্ডিশনাল, এই গ্রুপটা, এটা একটা গ্রুপ, একটা একটার সাথে রিলেটেড। কারণ তুমি যদি টেন্স ভয়েস যদি ভালো করে পারো, টেন্স ভয়েস ভালো করে পারলে তুমি রাইট ফর্ম ভার্বও পারবা। এসব কন্ডিশনাল যদি পারো, তাহলে রাইট ফর্ম ভার্বের মধ্যে তোমার এটা কভার অনেকগুলো কভার করবে এখানের মধ্যে। আর মোটামুটি সব টপিক যদি ভালো করে বুঝো, তাহলে কারেকশনে তুমি পারবা। কারেকশনের মধ্যে পার্টস অফ স্পিচের টপিক আছে, এখানে নাম্বার পার্সনের টপিক আছে, সবগুলো মিলাই একটা মিক্সড টপিক। হ্যাঁ, তোমাদের হাতে যদি সময় আছে, তো তোমরা ভোক্যাব, ভোক্যাব এবং ওয়ান ওয়ার্ড, এই গ্রুপটাকে তোমরা স্পেশাল তোমাকে নজর দিতে হবে। ভোকাপ থেকে অনেক প্রশ্ন আসে, শুধু বিসিএস না, ব্যাংকে তো আরো বেশি প্রশ্ন আসে। তাহলে তোমাদেরকে এখন থেকেই তোমার ভোকাবুলারি বিল্ড আপের দিকে তোমাকে নজর দিতে হবে। আসো, ইংলিশ লিটারেচার, এটা সিলেবাস মাথা রেখে পড়বা। এখানে খুব বেশি ডিপ ডিগিং লাগবে না, যেহেতু আমাদের রিটেনে খুব বেশি কাজে লাগবে না। আমরা যদি একটু শর্ট করতে যাই, বা যদি বলি যে তাদেরকে অবশ্যই পড়ে ফেলতে হবে, এরকম যদি হয়, তাহলে রেনেসা থেকে তোমার উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, থমাস কিট, বেন জনসন, জন ডান, অ্যান্ড্রু মার্বেল এবং রবার্ট হেরি, এদেরকে আগে পড়ে ফেলতে হবে। এরা মাস্ট আগে। হ্যাঁ, অন্যগুলো পড়বা, কিন্তু আগে এদেরকে পড়ে ফেলতে হবে। নিউ ক্লাসিক্যাল থেকে আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, ড্যানিয়েল ডিফো, জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিভ, স্যামুয়েল জনসন এবং থমাস গ্রে, এদেরকে আগে পড়ে ফেলতে হবে। অন্যগুলো পড়বা, কিন্তু এদেরকে আগে পড়বা, এরা মাস্ট। রোমান্টিক থেকে ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, লর্ড বায়রন, শেলি, জন কিটস এবং উইলিয়াম ব্লেক, আগে পড়ে ফেলতে হবে। এই ছজনকে আগে পড়বা, তারপরে তুমি অন্যগুলো পড়তে চাইলে বড়। ভিক্টোরিয়ান থেকে এই যে গ্রুপটা ব্যাট, এদেরকে বলা হয় শীর্ষস্থানীয় কবি এই সময়, ব্রাউনিং, আর্নল্ড টেনিসন, এই তিনজনকে আগে পড়ে ফেলতে হবে। ঔপন্যাসিকদের মধ্যে চার্লস ডিকেন্স, চার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, জর্জ এলিয়ট, থমাস হার্ডি এবং উইলিয়াম ম্যাকপেস থেকে। এদেরকে পড়ার পরে তুমি ভিক্টোরিয়ান থেকে অন্য যা খুশি তা পড়ো, কিন্তু এদেরকে আগে পড়ে ফেলতে হবে। মডার্ন থেকে জর্জ বার্নার্ড শো, ইবসেন, টি.এস. এলিয়ট, ডব্লিউ. ইটস, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, এম ফরেস্টার, ডি.এস. লরেন্স, এল্ডাস হাক্সলি, হেমিংওয়ে, জর্জ অরওয়েল, অস্কার ওয়াইল্ড, জোসেফ কনরাড, থমাস হার্ডি এবং রবার্ট ফ্রস্ট, ওনাদেরকে সবার আগে পড়ে ফেলতে হবে। এরপর তুমি অন্য যা খুশি তা পড়ো। পোস্টমডার্ন থেকে অল্প কয়েকজন, স্যামুয়েল বেকের, হ্যাল পিন্টার, টনি মরিসন, অরুন্ধতী রয়, সালমান রশদি, চিনু আসেফ, এরকম তোমার 6-7 জন আছে। এদেরকে আগে পড়ে ফেল, বাকিগুলো এবার তুমি যা খুশি তা পড়তে পারো। তাহলে ইংরেজি সাহিত্য কিছুটা কাস্টমাইজ করা যাবে, কারণ এটা তোমার শুধু প্রিলিতেই আসবে, রিটেনে আসবে না। মোটামুটি আমাদের পিটুইতে যারা পড়ে, জাস্ট পিটু লেকচার স্লাইড যারা ফলো করে, ইংরেজি সাহিত্যে সে 13+ আশা করতে পারে, 15-13+, একটা বা দুটা প্রশ্ন মিস যেতে পারে, 13টা প্রশ্ন কমন আসবে। এইখানে ভালো করা। যারা একদমই সাহিত্য পড়ে নাই, তাদের জন্য আপাতত কঠিন মনে হইলো অ্যাটলিস্ট যে আমাদের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করে, তাহলে ও কঠিন তাদের লাগবে না। আসো ভোকাবুলারি, এই গ্রুপটা প্রিলি, রিটেন এবং ব্যাংকে যারা পরীক্ষা দিবে ওদের কাজে লাগবে। ভোকাবুলারি কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। আর যারা তো তোমার এখন থেকে প্রস্তুতি নিবে, ওরা তো লম্বা সময় পাচ্ছে ভোকাব প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে ভোকাবুলারির জন্য কি করতে হবে? চাকরি পরীক্ষায় কমন 350 থেকে 400-র মতো ভোকাবুলারি আছে। আমাদের একটা বই আছে ভোকাবুলারি, ওখানে ওয়ার্ডগুলো দেয়া আছে। হ্যাঁ, এই বছর বইয়ের মধ্যে আমরা গ্রুপ ওয়াইজ ভোকাবুলারি অ্যাড করব। গ্রুপ ওয়াইজ বলতে কেমন? ধরো একজন মানুষের পজিটিভ পার্সোনালিটি ট্রেট গুলো তুমি একসাথে পড়তে পারো। হুম, কেমন?
ওয়ার্ডগুলো তুমি নেমোনিক দিয়ে পড়তে পারো। নেমোনিক দিয়ে কেমন? নেমোনিক দিয়ে তুমি হচ্ছে কোনো কিছুর সাথে মিল রেখে চিন্তা করে তুমি পড়তে পারো। ধরো ম্যাগনানিমাস, হ্যাঁ, তুমি চিন্তা করলে আচ্ছা মেঘনা নামের একটা মেয়ে যে খুবই ফরগিভিং, যে খুবই জেনারাস, হ্যাঁ, আম, সবাই ক্ষমা করে দেয় সে, হ্যাঁ, বা মেঘনা নদী অনেক প্রশস্ত একটা নদী, হ্যাঁ, সে খুব গ্রেট। এটা যখন তুমি একবার চিন্তা করবো, তখন তুমি যখন ম্যাগনানিমাস যখন শুনবে তখন তো মনে পড়ে যাবে আচ্ছা ম্যাগনানিমাস মানে তো খুব জেনারাস, খুবই ফরগিভিং, হ্যাঁ। তো মেঘনা নামের একটা মেয়ে, তার হাজব্যান্ড অন্যদের সাথে চ্যাটেড করে হোয়াটসঅ্যাপে, তো সে ধরে ফেলছে একদিন। ধরে ফেলার পরে তার হাজব্যান্ড তাকে বললো টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, হ্যাঁ। তখন সে ক্ষমা করে দিল, সে চিন্তা করলো যে না ক্ষমা করে দেই, হ্যাঁ। তো এরকম মেঘনা নামের যে মেয়েটা, সে খুব জেনারেস এবং সে খুব ফরগিভিং, তাহলে ওর কথা মনে পড়ে যাবে তোমার। তুমি যখন পড়ো বেন ওয়ার্ড রুটটা মানে গুড, বেন মানে ভালো, গুড, তাহলে বেনেভোলেন্ট মানে যে লোকটা গুড, যে খুব কাইন্ড, যে খুব চ্যারিটেবল, এমিয়েবল। ধরো তুমি এমন একটা লোকের কথা চিন্তা করলা যে তুমি খুব দুঃখ দুর্দশায়, তুমি যখন তার হেল্প চাও সে বলে আমি আমি এবল, যে আমি তোমাকে সাহায্য করতে সক্ষম, আমি এবল, হ্যাঁ। এরকম কে? বন্ধু। বন্ধু সবসময় সে বলে না আমি আছি তো, আমি সক্ষম তোমাকে হেল্প করতে। তাহলে এমিয়েবল, তুমি যখন আমি এবল চিন্তা করবা তুমি আচ্ছা আমার বন্ধু। এমিয়েবল মানে ফ্রেন্ডলি খুবই। গ্রেগারিয়াস, যে গ্রেগে থাকতে পছন্দ করে, গ্রুপে থাকতে পছন্দ করে কারা? যেটা খুব সোশিয়েবল, তারা তো গ্রেগে থাকতে পছন্দ করবে। তো এও কোনো কিছুর সাথে মিল রেখে 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 তুমি পড়তে পারো সিমিলার গ্রুপগুলো। এরকম যদি পড়ো তাহলে তোমার ভূগোলেরই তুমি রিটেনশন করার ক্যাপাসিটি তোমার বাড়বে। হুম। অ্যাফেবল, তুই চিন্তা করলে অ্যাফেবল মানে কি? অ্যাফেকশন করতে চায় বল, সে অ্যাফেবল, হ্যাঁ। অ্যালট্রুইজম, হুম, কোন হেল্প চাইলে, কিছু লোক আছে কোন হেল্প চাইলে সে সবসময় তোমার হচ্ছে যে অলট্রু, হ্যাঁ। আমি কুমিল্লা মেডিকেল যখন পড়ি তখন আমাদের লেডিস হোস্টেল আর বয়েজ হোস্টেল কাছাকাছি ছিল। তো লেডিস হোস্টেল থেকে ধরো রাত 3টা বাজে একজন তোমার সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছে, সে বয়েজ হোস্টেল ফোন করছে, কয় বন্ধু আমার তো সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছে, তখন বয়েজ হোস্টেল থেকে দৌড়ে এসে লেডিস হোস্টেল চলে গেছে, আমি আসতেছি, হ্যাঁ। কম্পিটিশন লেগে গেছে কে হেল্প করতে পারবে, এতে কিছু আছে, ওরা সবসময় যে কোনো হেল্প করতে চাই, অল ট্রু হেল্পের ব্যাপারে, হ্যাঁ। বয়েজ হোস্টেল লোক সবসময় লেডিস হোস্টেলকে হেল্প করতে চাই, বাট লেডিস হোস্টেল কেন জানি বয়েজ হোস্টেল কেন হেল্প করে না, হ্যাঁ। তো তো যারা এরকম সবসময় অল ট্রু বলে হেল্পের ক্ষেত্রে, ওদের ভিতরে তো অল্ট্রুইজম আছে, তাই না? পরহিতৈষী ওরা, খুব ওরা পরোপকারী। তো তুমি যখন এরকম মিলাই মিলাই পড়বা, তোমাদের মনে থাকবে বেশি। বেনাইন, ডাক্তাররা বলে যে এই টিউমারটা বেনাইন, তার মানে আপনার কোনো ক্ষতি করবে না। বেন মানে গুড, মানে এটা হার্মলেস, বেন মানে হার্মলেস, জেন্টেল। তাহলে এইভাবে তুমি যদি পড়ো তাহলে মনে থাকবে অনেক বেশি। আরেকটা মেথড হল ফ্ল্যাশ কার্ড মেথড। ফ্ল্যাশ কার্ড বলতে তোমার চাকরি পরীক্ষার জন্য 350 মতো ওয়ার্ড আছে, একটু বাড়াইলে তোমার হয়তো 400 450 হয়ে যাবে বাড়াইলে, হ্যাঁ। তুমি যেই গাইড বই খুলো না কেন দেখবা এইরকমই ওয়ার্ড পাবা, হ্যাঁ। ঘুরে ফিরে এই ওয়ার্ড গুলো থেকে আসে। পিটিওর একটা ভোকাবুলারি বই আছে, আমরা এই ওয়ার্ড গুলো সেখানে কভার করছি। তাহলে তুমি এই ওয়ার্ড গুলো 400 থেকে 500 মতো ওয়ার্ড গুলো তুমি একটা কাজ করতে পারো, তুমি ফ্ল্যাশ কার্ড মেথডে পড়তে পারো। কি তুমি ছোট ছোট কাগজের টুকরো নিলা, একদিকে শব্দ লিখলে উল্টা পাশে তুমি মিনিং লিখলা, সিনোনিম অ্যান্টোনিম লিখলা, একটা দুটা সিনোনিম একটা বা দুটো অ্যান্টোনিম লিখলা, হ্যাঁ। লিখে তুমি 10 টুকরা কাগজ নিলা, পিন আপ করলা, সারাদিন তোমার সাথে থাকবে। কিছুক্ষণ পর উল্টাবা তুমি, মুখস্থ করার ট্রাই করবা না, কিছুক্ষণ পর উল্টাবা। তুমি যখন রাতে ঘুমাতে যাবা তখন দেখবা যে 10টা ওয়ার্ডের মধ্যে 8টা ওয়ার্ড তোমার মাথায় ঢুকে গেছে। ভিজুয়াল মেমোরি ডেভেলপ করবে। কোথায় যাচ্ছ তুমি এক গাট এখানে ওয়ার্ড নিয়ে গেছো, তোমার ভিজুয়াল মেমোরি ডেভেলপ করবে। অনলাইনে এনকি অ্যাপ পাওয়া যায়, এনকি অ্যাপ, এনকি অ্যাপ দিয়ে তোমার ফ্ল্যাশ কার্ড বানানো যেরকম, জাস্ট উল্টাবা, উল্টালে আস্তে আস্তে ভিজুয়াল মেমোরি ডেভেলপ করবে। তুমি চাইলে কিছু ওয়ার্ড রেকর্ডিং করে তুমি হেডফোন লাগাই শুনতে পারো, সেটাও করা যায়। পডকাস্ট নিজে পডকাস্ট বানায় নিজে শুনতে পারো। তাহলে তুমি যে ওইতেই চেষ্টা করো না কেন তোমার ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। কারণ তোমার যদি ভোকাবুলারি ভালো থাকে তাহলে তুমি ট্রান্সলেশনও ভালো করতে পারবা। আর এগুলো ট্রান্সলেশন প্র্যাকটিস করতেছো, এর ফলে কিন্তু তোমার এখানে ভোকাবুলারির সাথে সাথে ডেভেলপ করে ফেলতেছে। ওয়ান ওয়ার্ডটা আমরা পিটিওতে রুট বেস পড়াই, তুমি এটা রুট বেস পড়তে পারো। বাজারে একটা ভালো বই আছে নর্মান লুইসের ওয়ার্ড পাওয়ার মেড ইজি, আমরা পিটিওতে এই বইটাই ফলো করি ওয়ান ওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে। ওয়ার্ড পাওয়ার মেড ইজি, নর্মান লুইস, হ্যাঁ, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এটা ইউটিউবে সার্চ দিল বাবা, ওয়ার্ড পাওয়ার মেড ইজি নর্মান লুইস। এই বইটা মোটামুটি অনেকেই ফলো করে। পিটিওতে আমরা এই বই থেকে ওয়ার্ড রুট গুলো দিয়ে আমরা আমাদের ওয়ান ওয়ার্ড ক্লাসটা বানাইছি, হ্যাঁ। যে ওয়ার্ড রুট গুলো ধরো যে জানে ওয়ার্ড রুট এম্বুল মানে হচ্ছে মুভ করা, তাহলে এম্বুল মানে যদি মুভ করা হয় তাহলে সে জানলো এম্বুলেন্ট মানে হচ্ছে ওয়ান হু ইজ এবল টু ওয়াক। সন্না মানে যদি হয় স্লিপ, এম্বুল মানে যদি হয় মুভ, তার মানে যে স্লিপের সময় যে মুভ করে। এই যে ওয়ার্ড রুট ভিত্তিক যদি তুমি যদি পড়ো, ফিউনা অর্থ হলো রোপ, দড়ি, এম্বুল মানে হাঁটা বা মুভ করা, তাহলে দড়ির উপর দিয়ে যে হাঁটে তাকে বলে ফিউনাম্বুলিস্ট, হ্যাঁ। তাহলে এরকম তুমি যখন ওয়ার্ড রুট বেসড পড়বা তখন তোমার ইজি লাগবে বিষয়গুলো।
তাহলে ভোকাবুলারি হ্যাপাজার্ডলি না পড়ে গুছায় পড়তে হবে। হ্যাঁ, আমাদের পিটু ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস দেওয়া আছে এখানের মধ্যে। আমরা ভোকাবুলারির জন্য এখন কিছু স্পেশাল কিছু ক্লাস, আমি ব্যাংকেও কিছু ক্লাস নিলাম, প্রাইমারিতে কিছু ক্লাস নিলাম তোমার। আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমাদের 51 ব্যাচে আমাদের মোটামুটি 350 থেকে 400 মতো ভোকাবুলারি, সেটা খুব দায়িত্ব নিয়ে পড়াই দেওয়া। তো স্টুডেন্টরা বলছে যে আমরা যে অ্যাপ্রোচে পড়াচ্ছি এখন, আমাদের প্রাইমারি এবং ব্যাংকের স্টুডেন্টরা ওরা খুব হ্যাপি যে ওদের মাথায় থাকতেছে ভোকাবগুলো। তো তোমাদের এই 51ও আমরা হচ্ছে যে ভোকাবের জন্য আলাদা করি, যারা আর্লি বার্ড যারা, ওদের প্রচুর আলাদা ক্লাস থাকবে শুধু ভোকাবের উপরে। আসলে ভূগোল নিয়ে কোনো কথা বলি নেই, বলছিলাম ভূগোলের তোমার এই টপিকটা তুমি যদি খুব ভালো করে যদি পড়ো, তাহলে তোমার রিটেনে 10 নম্বর কাভার হয়ে যাবে। 10 নম্বর থেকে বেশি কাভার হবে, কারণ এই সম্পদ যে টপিকটা, এই টপিক থেকে কিন্তু তোমার ভালোই প্রশ্ন আসে। তাহলে ভূগোলটা তোমার রিটেনেও কিন্তু তোমার কাজে লাগবে। যেমন এই যে ভৌগোলিক অবস্থান, যেটা এটা রিটেনে তোমার অনেক কাজে লাগবে। রিটেনের প্রথম চ্যাপ্টারটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ বিষয় বলি, রিটেনের প্রথম চ্যাপ্টারটার নাম হলো ভৌগোলিক অবস্থান। তাহলে ভূগোলের সময় যখন পড়বা, প্রিলির সময় যখন পড়বা, তখন তুমি রিটেনের রিলেটেড তোমার প্রস্তুতিটা হয়ে গেল। এখানে মোটামুটি সব টপিকের উপরেই তোমার 2 নম্বর করে প্রশ্ন আসে। আসলে নৈতিকতা নিয়ে আগে যেটা আমাদের ইয়ে ছিল, যেটা পড়া লাগে না ভাই, এটা মনে থাকে না, এটা পড়বো না। এখন এইটা যা করছে পিএসসি 15 নাম্বার করে দিয়েছে এখানের উপরে, বাদ দেওয়াতে প্রশ্নই আসে না। আমি বলবো নৈতিকতা মূল্যবোধ পড়ার আগে কোনো কিছু না পড়ে আগে প্রিভিয়াস প্রশ্ন, নাইলে তোমার আইডিয়া আসবে না এখানে কেমন প্রশ্ন আসতে পারে। আগে প্রিভিয়াস প্রশ্ন সলভ করবে তুমি। নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপরে ওপেন ইউনিভার্সিটির আমাদের ডাউনলোড করা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, পিটিও অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। 3টে পিডিএফ পড়ে ফেলবা, বা তুমি গুগলে সার্চ দিতে পারো যে নৈতিকতা ওপেন ইউনিভার্সিটি, মূল্যবোধ ওপেন ইউনিভার্সিটি, সুশাসন ওপেন ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে ওদের পিডিএফ গুলো পেয়ে যাবে, ওগুলো আগে পড়ে ফেলবা, তাহলে তোমার কনসেপ্ট ডেভেলপ করবে। হ্যাঁ, তাহলে এখানে তোমার কনসেপ্ট বুঝতে চেষ্টা করতে হবে, কারণ এই টপিকের মধ্যে 4টা অপশনের মধ্যে আনটা যদি দাগাতে যাও, যেটা চিন্তা করবো উত্তর হবে না, ওটাই উত্তর। আসলে কনসেপ্ট বুঝে ছাড়া এখানে ভালো করা যাবে না। তুমি ইউটিউবে ক্লাস দেখতে পারো, কোথাও কোচিং যদি করো মনোযোগ দিয়ে ক্লাস করবা, কারণ এখানে টপিকগুলো এত রিলেটেড, মনে হয় যেন সবগুলো উত্তর, যেটা তুমি বাদ দিবে আসলে ওটাই উত্তর। আসো আমরা একটু বাংলাদেশ বিষয়গুলো নিয়ে কথা বলি। আগে এখানে 30 ছিল, এখন 5 নম্বর কমে গেছে, এখন হলো 25। তাহলে এই 25-এ এখানে নম্বর ডিস্ট্রিবিউশন এখানে একটু কমে গেছে। আমি সরি, এখানের মধ্যে আমাদের পুরাতন ইয়েটা রয়ে গেছে। এই টপিকের মধ্যে আমাদের এখন 6 থেকে 4 আসবে এই টপিকের উপরে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ বিষয়গুলিতে কিছু টপিক হচ্ছে অনেক পড়তে হয়, যেমন ইতিহাস। প্রশ্ন অনেক পেঁচাবে এখান থেকে, অনেক ডিপে যেতে পারে। কিছু টপিক মোটামুটি মাঝারি সাইজের আছে, একটু মুখস্থ টাইপের আছে, কোশ্চেন কমনের চান্সও বেশি। কি টপিক? কৃষি, জনসংখ্যা, অর্থনীতি, শিল্প বাণিজ্য। এগুলো টপিকটা ছোট, তুমি একটু আলিতে শেষ করে ফেলতে পারবা। সংবিধান, সরকার এবং রাজনৈতিক ব্যবস্থা, এগুলো একই টপিক, গ্রুপ, একটা কমন গ্রুপে আসে। যখন তুমি সংবিধানটা বিস্তারিত করবা, সরকার ব্যবস্থা তুমি বুঝে যাবে অনেক কিছুই। রাজনৈতিক ব্যবস্থা থেকে এখানে 1 থেকে 2টার মতো আসে। তাইলে এই 3টা টপিক মোটামুটি রিলেটেড একটার সাথে। হ্যাঁ, কোন টপিকটা প্রেডিক্ট করা খুব মুশকিল? সাম্প্রতিক টপিকটা, জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, অনেক ভাস্ট। এখানে সময় বিনিয়োগ করে তোমার লস প্রজেক্ট। তাহলে এখানে সময় বিনিয়োগ করার থেকেও আমরা যে টপিকগুলো ছোট টপিক, যে টপিকগুলো তোমার ডেটা ভিত্তিক, যেগুলোর মধ্যে আমাদের দ্রুত দখল প্রতিষ্ঠা করা যাবে, সেগুলোর দিকে বেশি মনোযোগ দিতে হবে। কৃষি, জনসংখ্যা, অর্থনীতি, শিল্প বাণিজ্য, সংবিধান। সংবিধান পড়লে সরকার ব্যবস্থা হয়ে যাবে, এগুলো বেশি মনোযোগ দিতে হবে। ইতিহাস কি পড়বো না? অবশ্যই পড়বো ইতিহাস, অবশ্যই পড়বো ইতিহাস। কিন্তু ওই যে বললাম, এটা তুমি মেনে নিতে হবে, ইতিহাসের উপর প্রশ্ন কিন্তু ভালোই পেঁচানো আসবে, অনেক ডিপ থেকে প্রশ্ন আসবে। এটার জন্য মেন্টালি তোমার প্রস্তুতি থাকতে হবে, এবং তোমার রিডিং ভলিউম বাড়াতে হবে ইতিহাসের উপরে। খুঁটি নাটি ইন ডেপথ পড়ার হ্যাবিট বিল্ড আপ করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই টপিক থেকে এখন প্রশ্ন মোটামুটি ডিপ হচ্ছে। তাহলে আসো আমরা এইখানে আমরা যে টপিকগুলো আমাদের এখন যে পিএসসি তাদের যে চিন্তা ভাবনা, পাকিস্তান স্বাধীনতা আন্দোলন মানে দ্বিজাতি তথ্য থেকে শুরু করে 47 সালে পাকিস্তান স্বাধীন হওয়া পর্যন্ত খুব ভালো করে পড়তে হবে। যে মুসলমানদের আলাদা একটা দেশ হবে, এই চিন্তাটা কিভাবে আসলো,
বা কেন মুসলমানদের আলাদা একটা দেশ করা লাগছে, এটা কিন্তু ছোট ঘটনা না, এটা অনেক বড় ঘটনা। হ্যাঁ, পৃথিবীতে সংখ্যালঘুরা নিজেদের দেশ বানাইছে এই এক্সাম্পল খুব বেশি নাই। তার ভারতে মুসলিমরা সংখ্যালঘু ছিল, তাহলে সেই সংখ্যালঘু আলাদা একটা দেশ বানাইছে, এটা পৃথিবীতে খুব এক্সাম্পল খুব কম আছে, অনেক বড় ঘটনা এটা। তাইলে সে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা অনেক বড় ঘটনা। 47 থেকে 71 অনেক ইন্ডেক্স পড়তে হবে। বাংলাদেশ 2.0 বা 2.0, এখান থেকে মোটামুটি তোমার 47, 48, 49 একটা দুটো প্রশ্ন আসতেছে, যে ইন্টারিম গভর্নমেন্ট কবে শপথ নিচ্ছে, জুলাই ঘটনাবলী, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসতেছে। তাহলে এই 3টা টপিক তোমার মোটামুটি তোমার খুব ডিপে যাইতে হবে। জুলাই বিপ্লব মাস্ট ডিপে পড়তে হবে একটু। তাহলে দেখো, আমরা ইতিহাস, কৃষি, জনসংখ্যা এই গ্রুপ থেকে মোটামুটি আমরা 9+ মতো আমরা কনফার্ম করতে পারি। অর্থনীতি, সংবিধান, শিল্প এবং সরকার রাজনৈতিক থেকে 2 2 2 করে যদি যাই তাহলে 8+। এই 17 টার্গেটে রাখতে পারি আমরা, 25 17 আমরা টার্গেটে রাখবো। আসো, যেটা পিএসসি এখন অনেক পেতাচ্ছে, অনেক ডিপে যাচ্ছে, আন্তর্জাতিক। আন্তর্জাতিক আমাদের জন্য একটা ভয়ের টপিক, এত বিশাল সিলেবাস, এত সদর দপ্তর, সদস্য সংখ্যা, মুদ্রা, রাজধানী, সাল, তারিখ, হ্যাঁ এত কিছু কেমনে পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স কি মাসে মাসে বড় লাগবে, মুখস্থ করতে হবে? হ্যাঁ, আন্তর্জাতিক শুনলেই তো তোমার হচ্ছে মাথা গরম হয়ে যায় না, পানি ঢালা লাগবে। তুমি যদি তোমার শত্রুকে যদি জানো এবং তোমার নিজেকে যদি জানো, তাহলে তোমার হচ্ছে যে ভবিষ্যতে তোমার 100 ব্যাটেল মোকাবেলা করার জন্য তোমাকে খুব বেশি তোমাকে ভয় পেতে হবে না, শত্রুকে আগে জানতে হবে এবং তোমার নিজের স্ট্রেংথ উইকনেস তোমাকে জানতে হবে। তাহলে দেখো পিএসসি ওরা এখন এখানে 5 করে হয়ে যাবে, এখানে 5 করে হয়ে যাবে সবগুলো। তাহলে এখানে টোটাল 25 করে ফেলছে। হ্যাঁ, 50তে এই সিলেবাসে পরীক্ষা হবে 5 করে প্রত্যেক টপিক থেকে। দেখো এখানে যখন আগে সিলেবাসে 20 ছিল আন্তর্জাতিক, তখনকার অ্যানালাইসিস এটা, কারণ এখন পর্যন্ত ইংরেজি আন্তর্জাতিকের মধ্যে 25 কোনো প্রশ্ন এখনো হয় নাই, 50তম থেকে হবে। এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে থেকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং জোট, এটার উপর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। মিনিমাম 6 থেকে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত প্রশ্ন আসছে। বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনীতি এবং দেশ পরিচিতি থেকে তোমার মিনিমাম 4 থেকে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত প্রশ্ন আসছে। পরিবেশ থেকে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 3টা পর্যন্ত প্রশ্ন আসছে। আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি, নিরাপত্তা থেকে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 4টা করে প্রশ্ন আসছে। আসলে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, সবচেয়ে বেশি টেনশন করি, সাম্প্রতিক। ব্যাংকে অনেক বেশি সাম্প্রতিক আসে, ট্রু, কিন্তু বিসিএস প্রশ্ন অনেক বেশি স্ট্রাকচার। ওর একটা সিলেবাস আছে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন কভার করতে হবে। ওটা কভার করতে হইলে বিসিএস প্রশ্ন সাম্প্রতিক থেকে প্রশ্ন দেওয়ার স্কোপ খুবই কম। কেন কম? কারণ বাংলাদেশ বিষয়গুলিতে সাম্প্রতিকের উপরে সিলেবাসে আসলে তো তোমার 2 থেকে 3, তো এর বাইরে পিএসসি চালিয়ে যাইতে পারবে না। আন্তর্জাতিকেও পিএসসি চাইলে 2 নম্বরের বেশি যাইতে পারবে না, কারণ অন্য টপিকগুলো থেকে তোকে প্রশ্ন করতে হবে। সেজন্য মেহরবানি করে সাম্প্রতিক নিয়ে তোমার টেনশন করা লাগবে না, কিন্তু তুমি পড়বা। তুমি যে পত্রপত্রিকা পড়তো তার ফলে তোমার সাম্প্রতিক অনেক কিছু কভার হয়ে যাবে। আমরা পিটিওতে সাম্প্রতিক উপরে 1টা 2টা ক্লাস নেই, মোটামুটি 1টা 2টা থেকে তোমার কমন চলে আসে প্রশ্ন, 2 একটা কমন চলে আসে। তা এই টপিক হলো ভাস্ট, সাগর মহাসাগর, এটা পরে তুমি শেষ করতে পারবে না, টেনশন করার কোনো দরকার নাই। কারণ পিএসসি চাইলেও সাম্প্রতিকের উপরে তোমার 8-10টা প্রশ্ন দিতে পারবে না, কারণ সিলেবাসের মধ্যে তো নাই সাম্প্রতিক এতগুলা, কেমনে দিবে সে? 2টা দিবে সর্বোচ্চ, 41টার মধ্যে 4টা। তবে এখন যে পিএসসি এরা মোটামুটি সিলেবাসের প্যাটার্নটা মেনটেন করতেছে প্রপারলি, আমরা দেখতেছি যেটা 47, 48, 49 মেনটেন করছে। তুমি আশা করতে পারো তুমি 2টার বেশি পাবা না সাম্প্রতিক। সাল তারিখ নিয়ে অনেক দুশ্চিন্তা আছে আমাদের মধ্যে, এই দুশ্চিন্তাটা ট্রু, যে এত সাল তারিখ মুখস্থ করব কিভাবে। তাহলে দেখো, আন্তর্জাতিকে তো আমাকে 25-এ 25 পাইতে হবে না, আমার টার্গেট থাকবে এখানে 12-13 ম্যাক্সিমাম। যারা আমরা আর্টসে পড়ছি বা যারা আন্তর্জাতিক অনেক ভালো পারি তাদের টার্গেট একটু বড় হইতে পারে, তাদের এখানে হয়তো 15-16 টার্গেট হইতে পারে, কিন্তু বেশিরভাগ আন্তর্জাতিক টার্গেট 12-13 14-15 এরকম হইতে পারে, 25-এ। তাহলে সব সাল তারিখ তোমার কমন আসবে না, মেনে নিতে হবে সব সাল তারিখ তোমার কমন আসবে না। হ্যাঁ, কিন্তু 2টা সাল তারিখ তুমি এমনি পারবা। দেখো 40তম আসছিল যে আইইউসিএন কবে প্রতিষ্ঠিত হয়, এবং সংগঠনগুলো পড়ার সময় এটা কভার হয়ে যায়। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেই। তো এখন ইউক্রেন যুদ্ধ দামামা যেহেতু চলতেছে, 40তম চলতেছিল যখন, তার মানে ইউক্রেন রাশিয়ার পটভূমিতে পড়তে হবে। ও পটভূমি পড়তে গেলে যে রাশিয়া কি করছিল রাশিয়ার কাহিনী পড়তে হয়। হ্যাঁ, তখন হট টপিক ছিল যে তোমার
ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার মানে সাল সাল যে প্রশ্নগুলো আসে, এগুলো ইউজুয়ালি প্রশ্ন কোনগুলো আসে, যেগুলো মোটামুটি ওই সময় হট টপিক। হ্যাঁ, পদালোচনার মতো তখন বিশ্বকাপ চলছিল, আসছিল বিশ্বকাপ ফুটবল প্রথম কবে হয়েছে, তো বিশ্বকাপ নিয়ে যারা মোটামুটি খোঁজ খবর রাখে ওরা জানে এটা 30 সাল, তাহলে দেখো সাল তারিখ থেকে দু একটা প্রশ্ন থাকবে খুবই কমন, খুবই কমন দু একটা প্রশ্ন। আর দু একটা প্রশ্ন তোমার কমন আসবে না, পারবা না, ওটা মানতে হবে এটা। হ্যাঁ, অনেক আছে সাল তারিখ। 46তম মতে এইটা সহজ ছিল, 72 সাল বাংলাদেশ আন্তর্জাতিক বা আইএলওর সদস্যপদ লাভ করে এটা সহজ ছিল এটা। হ্যাঁ, স্থল সীমান্ত চুক্তির প্রোটোকল এটা 1100, এটা সহজ ছিল। 20 জুন শরণার্থী দিবস, যেহেতু রোহিঙ্গাদের নিয়ে কথাবার্তা চলতেছিল, এটার পড়া নয়, ওখানে মোটামুটি কমন টপিক ছিল এটা। হ্যাঁ, 47তমতে এখানে দেখো, যখন 47তম চলতেছিল তখন তো তোমরা জানো যে ইরান, ইসরায়েল এবং ইউএসএ তখন খুবই উত্তেজিত একটা অবস্থা চলতেছিল, তাই না? তাহলে এই যে যুক্তরাষ্ট্র যে অপারেশন মিডনাইট হ্যামার চালাইছে, হ্যাঁ, তাহলে ওইটা তখন সমসাময়িক টপিক হিসেবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি আমরা কমন বলতে পারি। বিশ্ব পরিবেশ দিবস কয় তারিখ, এটা মোটামুটি কমন টপিক। হ্যাঁ, এইটা আনকমন টপিক। যে পাকিস্তানের লগে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি হয়েছে, তখন পাকিস্তান আর ভারত মারামারি করতেছিল, এটা মারামারি করতেছিল, তাহলে ওদের রিলেটেড সাল আসছে। তাহলে তুমি আইডিয়াটা কি পাইলা? আইডিয়াটা পাইলা যে সাল তারিখ ওই সময়ে যা চলতেছে পৃথিবীতে ওইটার উপরে সাল তারিখ তোমাকে একটু পড়তে হবে। তাহলে এই জিনিসটা পত্রপত্রিকা বলে কিছুটা কাভার হবে, আমাদের এখানে ক্লাস করলে কাভার হবে। একটা দিলে তুমি পারবা, একটা দিলে তুমি পারবা না, কারণ কত কত সাল তারিখ তুমি মুখস্থ করবা। তাহলে আমরা যদি একটু কনসাইজ করে যদি বলি, সংগঠন থেকে 6 থেকে 8টা, বৈশ্বিক ইতিহাস ভূরাজনীতি থেকে 6 থেকে 10টা, শান্ত নিরাপত্তা থেকে 2 থেকে 3টা, পরিবেশ থেকে 1 থেকে 2টা। হ্যাঁ, মোটামুটি 16-17 তুমি টার্গেটে রাখতে পারো ম্যাক্সিমাম। আন্তর্জাতিক যেহেতু বলছি এটা অনেক, এটা থেকে ঝামেলাবনের প্রশ্ন আসবে, এটা আর একটু কনসাস করা যায়। যায়, তুমি দেখো প্রিভিয়াস প্রশ্ন যদি আমরা গবেষণা করে দেখি, তাহলে দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, রাশিয়া, চীন, জার্মানি, জাপান, কোরিয়া উপদ্বীপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, প্রাচীন সভ্যতা, এগুলো থেকে মিনিমাম 4টা থেকে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত প্রশ্ন আসছে। এই টপিকগুলো থেকে মিনিমাম 4 থেকে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত প্রশ্ন আসছে। তারপরে ন্যাটো, ইউ, G20, G7, হ্যাঁ, বিমস্টেক, ব্রিক্স, আসিয়ান, সার্ক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অ্যামনেস্টি, এই প্রতিষ্ঠানগুলো থেকে তোমার মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 5টা প্রশ্ন আসছে। APSCর আন্ডারে 3 নম্বরের প্রশ্ন আসছে এখান থেকে। আমি স্পেশাল অ্যানালাইজ এখানে আনি নাই। জাতিসংঘ থেকে তুমি মোটামুটি 3টা প্রশ্ন তুমি কমন পাইতে পারো, 3টা প্রশ্ন। যেহেতু এখন 25 নম্বরের প্রশ্ন হবে, তাহলে তুমি 4টা প্রশ্ন পাইতে পারো এখান থেকে, 4, যেহেতু এখন আন্তর্জাতিক নম্বর বেড়ে গেছে। পরিবেশ থেকে তুমি মোটামুটি 2 থেকে 3টা এখান থেকে তুমি আশা করতে পারো। হ্যাঁ, তাহলে মোটামুটি যে টপিকগুলো আমরা বললাম, এই টপিকগুলো থেকে তুমি মোটামুটি 16-17 মধ্যে তুমি টার্গেট এখান থেকে তুমি রাখতে পারো। খুব খারাপ হলে হয়তো তোমার হয়তো নম্বরটা 11-12তে নেমে যাবে। তাহলে আমি সেশনের শুরুতে বলছি যে আন্তর্জাতিক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস টপিকটা এবং বাংলা সাহিত্য, এই 3টা টপিক থেকে মোটামুটি এখন পিএসসিতে বাংলা সাহিত্যের প্রশ্ন যারা করতেছে এরা খুবই তোমার হচ্ছে ডিপ থেকে প্রশ্ন করে। আমরা যতটুকু শুনতেছি সামনে এরকমই নাকি প্রশ্ন হবে। তো আসো, আমি এখানে তোমাদেরকে চেষ্টা করছি যে পরিবর্তিত প্যাটার্নে, তোমাদের যদি একটা কোয়ারি ছিল যে ভাইয়া এখন পিএসসি ওদের আসলে প্রশ্নের প্যাটার্নটা তো চেঞ্জ হয়েছে, কি করব আমরা, তোমরা একটা অ্যান্সার পাইছো যে আসলে কি করা উচিত। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাকনোলেজ করি যে বিসিএস এর জন্য কোথাও কোচিং করার দরকার আছে কিনা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না, দুটাই, দুটাই হইতে পারে এখানের মধ্যে। কার ক্ষেত্রে দরকার আছে, কার ক্ষেত্রে দরকারটা নাই। এটা হচ্ছে চীনের, ওদের সিভিল সার্ভিস এক্সামের চিত্র। হুম, চীনে খুবই কম্পিটিটিভ। এটা ইন্ডিয়াতে, এশিয়ান কান্ট্রিগুলোতে রিসোর্স লিমিটেড, যতগুলো পোস্ট তার চেয়ে ক্যান্ডিডেট অনেক বেশি। তুমি যদি ইউরোপে যাও, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যাও, জার্মানিতে যাও, ও সকল দেশে অনেক দেশে জনসংখ্যা উল্টো নেগেটিভ, কমতেছে। অনেক দেশে চাকরি যে পরিমাণ খালি আছে ওই পরিমাণ লোকই না চাকরি করার জন্য। তাদের বাস্তবতার সাথে আমাদের এশিয়ান বাস্তবতা ভিন্ন। এশিয়াতে মানুষ বেশি, রিসোর্স সীমিত, চাকরি পোস্ট কম, প্রতিযোগী বেশি। তাহলে যখনই প্রশ্ন আসে কম্পিটিশন, তখনই আসলে আসে তোমার প্রস্তুতিটা কত বেশি পলিশড হবে, প্রস্তুতি কত বেশি অর্গানাইজড হবে। এই জন্য তুমি দেখবা প্রতিযোগিতামূলক যে স্পোর্টস, সেটা হোক ক্রিকেট, হোক সেটা ফুটবল, প্রতিযোগিতামূলক যে খেলাধুলা, সেখানে কোচের গুরুত্ব আছে, কারণ স্ট্র্যাটেজি সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সামহাউ যারা ইউরোপে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, হ্যাঁ,
বাংলাদেশে সামহাও কোচিং টাইপের জিনিসপত্রকে ভিলেনাইজ করা হয়েছে, এটাকে ভিলিফাই করা হয়েছে, এটাকে যে কোচিং টাইপ জিনিসপত্র খুব খারাপ। আমি বলতে পারি আমি যা জ্ঞান অর্জন করছি, আমরা যা পড়াশোনা করছি, কিছু কোচিং থাকার কারণে সেটা শিখতে পারছি, নাহলে এতটুকু শিখতে পারতাম না। কেন? কারণ ইউরোপ আমেরিকার দেশগুলোতে শিক্ষকতার জন্য যে সুবিধা পাওয়া যায়, যে সুযোগ পাওয়া যায়, প্রচুর ভালো ভালো স্টুডেন্ট শিক্ষকতা পেশায় যায়। বাংলাদেশে স্কুল কলেজে যায় না শিক্ষকতা পেশায় ভালো ভালো স্টুডেন্টরা। কোচিং না থাকলে ওদের ক্লাস করা সম্ভব হতো না। ঢাকার খুবই অল্প কিছু স্কুল বাদ দিলে সারা দেশেই স্কুল টিচারদের অবস্থা খারাপ। কোচিং থাকার কারণে সম্ভব হয়েছে। কোচিং থাকার কারণে বাংলাদেশের টপ স্টুডেন্টরা পড়ায় কোচিং এ, সেখানে আমরা ওদের ক্লাস করতে পারি। বাংলাদেশে অযৌক্তিকভাবে এটাকে ভিলিফাই করা হয়েছে। জাপানে সবচেয়ে বড় কোচিং এর নাম হলো কুমন। জাপান উন্নত দেশ, সবচেয়ে বড় কোচিং নাম হলো কুমন, এবং ওখানে ম্যাক্সিমাম বাচ্চা কুমনে পড়ে। পৃথিবীর 40 দেশে এটা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, সাউথ কোরিয়াতে সবাই কোচিং এ পড়ে। এখানে কেন? এশিয়ান দেশগুলোতে রিসোর্স লিমিটেড, কম্পিটিশন বেশি, এখানে কোচিং এর গুরুত্বটা আসলে। তাহলে যারা ছোটবেলা থেকে টপার, ছোটবেলা থেকে বই পোকা, অনেক বই পুস্তক পড়ছে, হাই স্কুল থেকে পত্রিকা পড়ে, ম্যাগাজিন পড়ে, ইউনিভার্সিটি থাকাকালীন অল সাবজেক্ট টিউশন করেছে, যারা যে কোনো টপিকে ওরা এক পেজ লিখে দিতে পারবে, ওদের কোচিং করার দরকার নাই আসলে। সে কোচিং করে কি করবে? সে আমি যে এখানে গাইডলাইন দিলাম, এই গাইডলাইন অনুযায়ী সে নিজে নিজে প্রস্তুতি গোছাইতে পারবে। কিন্তু যার এটা করার এক্সপিরিয়েন্স নাই, তার জন্য আসলে কোচিং এর দরকার। তাহলে কোচিং কি করতেছে? সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতেছে আসলে। দেখো এখানে ও এমনি খেলা দেখতে পারবে, কোনো সাপোর্ট, এই সাপোর্টটা ছাড়াই সে খেলা দেখতে পারবে, কিন্তু এ পারবে না খেলা দেখতে। এর জন্য দুটো টুল লাগবে, টুল না হলেও চলবে। কোচিং আসলে একটা টুল, জাস্ট টুল। প্রতিযোগীদেরকে একটা প্যারালাল অবস্থানে নিয়ে আসতেছে, সবাইকে ইকুয়াল অবস্থানে নিয়ে আসতেছে, যার যেখানে উইকনেস সেই উইকনেসটা কাটাতে পারে। এই কাজটা কোচিং করে। হ্যাঁ, কি করে সে? কোচ কি করে? কোচ হলে স্ট্র্যাটেজি ঠিক করে, তাই না? এক নির্দিষ্ট টার্গেট সামনে রেখে অনুশীলন করায়, কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা বেশি দরকার, সেগুলো সে ঠিক করে। যে পড়াটা গোছাতে তোমার 10 দিন লাগবে, কোচিং হয়তো সেটা 2 ঘন্টা ক্লাসে গোছায় দেয়, তুমি একদিন এটা রিভিশন দিয়ে ফেলতে পারবা। এটাই করে। মানে 10 দিনের পর হয়তো একদিনে হয়তো তোমার গোছায় দেয় কি পড়বা কি পড়বা না, তথ্যের মহাসাগর থেকে তুমি কতটুকু তোমার লাগবে অতটুকু কোচিং তোমাকে ঠিক করে দেয়। যে চাকরিটা তুমি নিজে পরে 2 বছর পরে পাইতা, সেটা 2 বছর আগে পাইবা। এটাই পিটু কি হেল্প করতে পারে আমাদের 51 বিসিএস এর জন্য। আমরা মনে করি যে তুমি 1 বছর সময় নিয়ে যদি তুমি একটা সঠিক গাইডলাইনের প্রস্তুতি নাও, তাহলে প্রথম বিসিএস এ তোমার প্রিলি পাস করা এবং রিটেন, প্রিলির পাশাপাশি তোমার লিখিত ভালো প্রস্তুতি গুছিয়ে রাখা সম্ভব, যদি 1 বছর তোমার হাতে সময় আছে। হ্যাঁ, তুমি জানো রিটেনে যদি ভালো প্রস্তুতি নিতে হয়, তাহলে সিলেবাসে পড়ার পাশাপাশি রেফারেন্স বই পড়া লাগে, গুরুত্বপূর্ণ পত্রিকার রেগুলার আপডেট ফলো করা লাগে, জিও পলিটিক্স নিয়ে জানা লাগে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তোমার জানা লাগে। হ্যাঁ, আবার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করা লাগে। হ্যাঁ, তো পিটুয়েতে এখানে আসলে একটা সিস্টেম, জাস্ট আমাদের অসংখ্য কন্টেন্ট ইউটিউবে দেওয়া আছে। তুমি ইউটিউবে ঢুকলেই অনেক কন্টেন্ট পেয়ে যাবা, শত শত কন্টেন্ট আছে, কিন্তু আমরা তো আসলে পড়ি না। পিটুয়েতে আসা মানে তুমি একটা সিস্টেমে ঢুকে গেছো। সকাল ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত তুমি স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন পাচ্ছ। তোমার এখন ক্লাস আছে, ওটা একটা পরীক্ষা আছে, ওই ক্লাসে পড়া শেষ করতে হবে, রিভিশন দিতে হবে, ওটার রিভিউ ক্লাস হবে, ওটার মডেল টেস্ট হবে। একটা সিস্টেমে ঢুকে যাওয়া নিজেকে। আমাদের এখন 3টা ব্যাচ, একটা হলো প্রিলি আর্লি ব্যাচ ব্যাচ, শুধু প্রিলি, শুধু রিটার্ন আর্লি ব্যাচ ব্যাচ, এবং একটা কম্বো ব্যাচ। আর অনেক তোমাদের প্রশ্ন থাকবে যে এখানে এই ব্যাচগুলোতে কি কি পাবা। প্রিলি আর্লি ব্যাচ ব্যাচ আমরা 150টা বেশি আমরা লাইভ ক্লাস নিব, 300টারও বেশি এক্সাম হবে। আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে 25,000+ প্রশ্নের ব্যাখ্যা সহ, এবং পিটুতে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে 24 আওয়ার মেন্টর সাপোর্ট। যে টেলিগ্রামে তুমি যখন কোনো কিছু বুঝবা না, প্রশ্ন করবা, তখন আমাদের মেন্টর প্যানেলরা তোমার সে প্রশ্নগুলো আনসার দেওয়ার ট্রাই করবে, তোমার অনেক সময় সেভ হয়ে যাবে। আর 51-এ আমরা সাপ্তাহিক নিউজ পেপার অ্যানালাইসিস সেশন রাখবো, যাতে করে পুরো এক সপ্তাহে তোমাদের পত্রিকার কোন কোন কলাম, কোন কোন আর্টিকেল, এবং খুব স্বনামধন্য তোমার রাইটার ওনারা সেশনগুলো নিবে। সাপ্তাহিক আমরা এই জন্য রাখতেছি, কারণ তুমি নিজে খুঁজে বের করতে হবে না যে কোন কোন গুরুত্বপূর্ণ আর্টিকেল মিস করলা কিনা। এবং আমি বিশ্বাস করি যে 52 সপ্তাহে 52 দিন যদি কেউ যদি এই সেশনগুলোতে জয়েন করে, তাহলে তার নিজের একটা ভালো অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি তার এমনি ডেভেলপ করবে। তো আমাদের প্রিলি আর্লি ব্যাচ ব্যাচে কোর্স ছিল 15,000 টাকা, কিন্তু তোমরা 3,010 টাকা ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টে তুমি 11,990 টাকা, যেটা তুমি 6টা ইনস্টলমেন্টে দিতে পারবা। আর কম্বোতে যদি কেউ ভর্তি হয়, তাইলে আমাদের ডিসকাউন্টের পর প্রিলিতে পেমেন্ট 11,990, ডিসকাউন্টের পর এটা রিটেনে 5,990। কেউ যদি দুটাতে যদি কম্বোতে যদি ভর্তি হয়, তাহলে ও আরো 2,000 টাকা পাবে, কম্বোতে আরো 2,000 টাকা পাবে। সব মিলে তার ফি আসবে 15,980 টাকা, যদি কেউ প্রি রিটেন কম্বোতে যদি ভর্তি হয়, যেটা আবার 8টা কিস্তিতে সে পরিশোধ করতে পারবে। তো আমি মনে করি যাদের কোচিং প্রয়োজন আছে, সেক্ষেত্রে পিটিও একটা ভালো অপশন।
আর পিটিও ছাড়া তুমি যে কোনো জায়গায় পড়তে পারো যাদের প্রয়োজন আছে, যারা পড়াই, যারা এত বছর ধরে পড়াই, ভালো না পড়ালে কি টিকে থাকতে পারবে না এখানের মধ্যে, মার্কেট খুবই কম্পিটিটিভ। ভালো যে না পড়াইতো তাহলে ও আজকে 1 বছর একটা কোর্স চালায় 2 বছর, দ্বিতীয় বছরে ওর পতন হয়ে যাবে। হ্যাঁ, তো যেখানে পড়ো না কেন তুমি মনোযোগী পড়াশোনা করবা, আমাদের দোয়া থাকলো। তোমাদের বিশেষ জানি শুভ হোক। থ্যাংক ইউ।